গল্প বেগম জাহান। লেখনীতে চারুলতা ছদ্মনাম। চতুর্থ পর্ব। বিকেলের তীব্র রোদ এখন কিছুটা ম্লান। বারান্দায় পিলারের সাথে হেলান দিয়ে বসে আছে দিলরুবা। পাশেই জলপাইয়ের আচারের বাটি। তার থেকে অল্প অল্প মুখে দিচ্ছে আর ছোট্ট নকশি কাঁথা সেলাই করছে। তখনই ধীর পায়ে ভেতরে ঢুকলো আরাজ। তারপর দিলরুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আরাজ, কি করছো রুবা? আচমকা এমন করাই দিলরুবা চমকে উঠল, সূচ বিঁধে গেল আঙ্গুলের ডগায়। দিলরুবা হাতের কাঁথা সরিয়ে আরাজের বাম কানটা খপ করে ধরে ফেলল। আরাজ, আহাপাই, লাগছে তো, ছাড়ো না প্লিজ। দিলরুবা, লাগছে। এখন কেন? দুষ্টুমি করার সময় মনে ছিল না। আরাজ, আর হবে না আপাই। সত্যি বলছি। ওর পিঠে আরো দুইটা দাও আপাই। বজ্জাতটা আমার ড্রয়িং স্কেচ নষ্ট করে ফেলেছে। বলতে বলতে এগিয়ে এলো আয়াত। দিলরুবা আরাজের কান ছেড়ে দিয়ে অবাক হয়ে শুধাল, দিলরুবা, তুই কি কোনোদিন শুধরবি না ভাই? আরাজ একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে দিলরুবার পাশে বসে আচারের বাটি থেকে একটু তুলে মুখে পুরে নিয়ে বলল, আরাজ, আচ্ছা আপাই। আচার খেলে বাবু হয় কেন? তাহলে কিট আমারও বাবু হবে। আয়াত নিজের চশমাটা বাম হাতে ঠেলে আরাজের পাশে বসে বলে উঠল, আয়াত, গাধা। ছেলেদের কি বাবু হয়? আর বাবু হবে তাই আচার খায়। আচার খেলে বাবু হয় না। আরাজ, তুই তো সব জানিস দেখছি। কয়টা বাচ্চা আছে তোর? আয়াত, আরাজ। আরাজ ওর কথায় পাত্তা না দিয়ে দিলরুবার দিকে তাকিয়ে বলল, আরাজ, আচ্ছা তোমার কি বাবু হবে আপাই? ছেলে হলে আমি ওকে আমার মতো ভালো বানাবো। আয়াত, না। আপাইয়ের একটা ভদ্র মেয়ে হবে। এইটা আমার মতো, তাই না আপাই? দিলরুবা কিছু বলার সুযোগ পেল না। তার আগেই আরাজ রেগে গিয়ে বলল, আরাজ, তার মানে আমি অভদ্র? আয়াত, কোনো সন্দেহ আছে? আরাজ, চুপ। আমি বলেছি যখন ছেলে তখন ছেলেই হবে। আয়াত, মেয়ে, মেয়ে, মেয়ে। আরাজ ছেলে ছেলে বলতে বলতে আচার ভরা হাতেই আয়াতের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরল। আয়াতও কম যায় না। নিজের দুহাতে আরাজের চুলগুলো ধরে ফেলল। ওদের দিকে কেবল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল দিলরুবা। আমাকে আপনার কি মনে হয়? কথাটা শুনেই সবগুলো চোখের দৃষ্টি গিয়ে পড়ল সীমান্তের ওপর। নূর নিজের 12 হাত ঘোমটা আরো একটু টেনে জোরসড় হয়ে দাঁড়িয়ে বলে উঠল, নূর, মা মানে? সীমান্ত, মানে এত হেজিটেট করেন কেন? আমি কি বাঘ, ভাল্লুক? আয়ুষ, না সিংহ? তবে মাঝে মধ্যে খ্যাপা সার হয়ে যা সেই যা। আয়ুষের কথায় সবাই একসাথে হেসে উঠল, তবে সীমান্ত তাকাতেই আবার মুখ বন্ধ করে খাওয়াই মন দিল। নূর, আপনি কি বলতে চান বলুন। সীমান্ত, রিল্যাক্স। আমি শুধু এটাই বলতে এসেছিলাম যে কাল যা কিছু হয়েছে আমি সত্যি দুঃখিত। আমার পরিবারের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। নূর, না না, ঠিক আছে। আমি কিছু মনে করিনি। সীমান্ত, ঠিক নেই। একটা ভিত্তিহীন বিষয়ে মানুষের কাছে চুপচাপ কথা শোনার কোনো মানে হয় না। কারো বাড়িতে আশ্রয় নিলেই নিজের আত্মসম্মান বিসর্জন দিতে নেই। যাই হোক, আমি পরশু দিল্লি ফিরে যাব। এরপর আপনার দেশে ফেরার সমস্ত ব্যবস্থা করা হবে। আর কোনো সমস্যা হলে মাকে জানাবেন। অথবা চুমকিকে দিয়ে আমাকে ফোন করতে পারেন, আসছি। দাঁড়ান। সীমান্ত যাওয়ার জন্য পা বাড়াতেই নূর কম্পিত কণ্ঠে পেছনে থেকে ডেকে উঠল, সীমান্ত, কিছু বলবেন? নূর, আমি বাড়িতে ফোন করতে চাই। বিছানায় আধশোয়া হয়ে বসে আছেন অংশুমান বাবু। অনেকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে এসেছে চোখ দুটো। এমন সময় বিছানার ওপর ধপ করে কিছু পড়ার শব্দে চমকে উঠলেন। উঠে দেখলেন মালতী দেবীর আগে গোজগোজ করতে করতে লাগেজ গুছোচ্ছেন। কিছু জিজ্ঞেস করার আগেই নিজ থেকে পান চিবোতে চিবোতে বলতে লাগলেন, মালতী দেবী, বলি সারাদিন এত ঘুম কিসের শুনি? কাজের কাজটা করলেও তো পারো নাকি? অংশুমান বাবু, কি হয়েছে বলবে তো? মালতী দেবী, কি হয়েছে? পোড়া কপাল আমার। কত সাধ করলুম মেয়েটাকে বড় ঘরে বিয়ে দেব। তাতে কারো কোনো হেলদল আছে? অংশুমান বাবু, তোমার কুকর্মের কারণে তো বাইরে বেরোতে পারি না, তাহলে কি আশা করছো তুমি? মালতী দেবী, পোড়ার মুখও মিনসেকে দিয়েছ এত বছরে। তা এতই যখন ভালো মানুষ, তা যাও না যাও দিদির কাছে গিয়ে বিয়ের কথাটা পারো দেখিনি। অংশুমান বাবু, আমাদের হয়তো এত প্রাচুর্য নেই, তবে যা আছে তাই বা কম কি? বেশি লোভ ভালো নয় মালতী। তাছাড়া দিদি কি মানবে? আর সমুরও তো কোনো পছন্দ থাকতে পারে। মালতী দেবী, এই শোনো।
তুমি যদি কিছু না বলেছ তবে আমি নিজেই দিদির কাছে কথাটা তুলব। তৌশিকে আমি এবাড়ির বউ করেই ছাড়ব এই আমি বলে রাখলুম। অংশুমান বাবু কেবল অসহায় নেত্রে স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। নিজের রুমের সবখানে তন্ন তন্ন করে কিছু খুঁজে চলেছেন ইকবাল সাহেব, কিন্তু কিছুতেই কাঙ্ক্ষিত বস্তুটি পাচ্ছেন না বলে এবারে বিরক্ত হয়ে সোফায় বসে পড়লেন। তখনই তহুরা খানম রুমে এসে ঘরের অবস্থা দেখে আঁতকে উঠলেন। তহুরা খানম, একই ঘরের একই হাল করেছেন আপনি? ইকবাল সাহেব, আমার জরুরি একটা ফাইল তাহু কিছুতেই পাচ্ছি না। তহুরা খানম, কেমন ফাইল? এ ঘরে রেখেছিলেন নাকি অন্য কোথাও? ইকবাল সাহেব, একটা কালো রঙের ফাইল। তহুরা খানম, ভাইজানের ঘরে নেই তো? ইকবাল সাহেব এবার উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন। তারপর হাসি মুখে বললেন, ইকবাল সাহেব, এই তো মনে পড়েছে। ভাইজানকেই তো সই করতে দিয়েছি। ধন্যবাদ তাহু বলে তাহুরা বেগমের গাল দুটো টেনে দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। তহুরা খানম বিড়বিড় করে বলল, এই জন্যই তো ভাবি আমার ছেলেটা এত অগোছালো কেন। ইকরাম সাহেবের রুমে আসতে দেখলেন হাফসা বেগম তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে যাচ্ছেন। ইকবাল সাহেব, ভাবি, ভাইজান কোথায়? আমার একটা ফাইল লাগতো। হাফসা বেগম, উনি বোধহয় বাগানের দিকে চুলোয় তরকারি রাখা আছে। একটু খুঁজে নাও না ভাই, বলে উত্তরের অপেক্ষা না করে চলে গেলেন। ইকবাল সাহেব রুমে ঢুকে এদিক ওদিক খুঁজে অবশেষে ফাইলটা পেলেন। তারপর যাবার জন্য পা বাড়াতেই ইকরাম সাহেবের ফোনের শব্দে আবার ফিরে আসলেন। রিসিভার তুলে কানে দিতেই ওপাশ থেকে কান্না ভেজা গলায় কেউ বলে উঠল, আব্বু। ইকবাল সাহেব বিস্ময়ে হতবাক হয়ে রইলেন। ওদিক থেকে নূর অনবরত আব্বু বলে যাচ্ছে। ইকবাল সাহেব, নূর, নূর, ছোট আব্বু। ইকবাল সাহেব, তোরা ঠিক আছিস? এতদিন যোগাযোগ করিসনি কেন? আমরা তো চিন্তায়। আর এহসান কোথায়? বল আম্মু। হরবর করে একসাথে কথাগুলো বলে তিনি থামলেন। ইকবাল সাহেব খুশি হয়ে সকলকে ডাকতেই যাচ্ছিলেন, কিন্তু পরের কথাটা শুনেই যেন স্তব্ধ হয়ে গেলেন। হাত ফসকে ফোনটা পড়ে গেল। হালকা গোলাপি ওড়নায় ঢাকা ঘোমটার আড়ালে চোখ দুটো নূর যে নিঃশব্দে কান্না আটকে চলেছে থেকে থেকে ওর কেঁপে ওঠা দেখে তা বুঝতে অসুবিধা হলো না সীমান্তের। সেই সাথে রুমের বাকি 9 জোড়া চোখ অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে নিল। নূর কোনোরকম কান্না আটকে ধীর কণ্ঠে বলল, নূর, ভাইজান ভাইজান আর নেই ছোট আব্বু। বাকি কথাগুলো গলাতেই আটকে আসছে নূরের। কেবল জোরে নিঃশ্বাস নিচ্ছে। সীমান্ত এবার উঠে এসে টেবিলের ওপর পানির গ্লাসটা কিছুটা এগিয়ে দিয়ে বলল, সীমান্ত, ফোনটা আমাকে দিন। নূর নিঃশব্দে ফোনটা কান থেকে সরিয়ে টেবিলের ওপর রেখে দিল। ইকবাল সাহেব ততক্ষণে ওপাশ থেকে মেঝেতে বসে অস্থির হয়ে বলে চলেছেন। ইকবাল সাহেব, নূর, কি হয়েছে মা? এহসানের কি হয়েছে? কি সব বলছিস? সীমান্ত, হ্যালো স্যার। আমি সীমান্ত রায়চৌধুরী, আপনি হয়তো আমাকে চিনবেন না। প্লিজ আমার কথাগুলো ধৈর্য ধরে শুনুন। ইকবাল সাহেব, কে আপনি? নূর, আপনার কাছে কি করে? আর আমার এহসান? সীমান্ত, প্লিজ কাম ডাউন স্যার। উনি এখানে সম্পূর্ণ নিরাপদে আছেন। তবে মি এহসান আব্দুল্লাহ, আই এম সরি, বাট হি ইজ নো মোর। ইকবাল সাহেব, কবে? কি করে হলো এসব? সীমান্ত বুঝল ওপাশের মানুষটার গলা কেঁপে উঠছে। তাই অনেকটা সান্ত্বনা দেওয়ার মতো করে বলল, সীমান্ত, দেখুন যা হয়েছে তার সবটাই একটা দুর্ঘটনা। সেদিন পর্যায়ক্রমে সকল ঘটনা খুলে বলতে লাগল সীমান্ত। সব শুনে থম মেরে রইলেন ইকবাল সাহেব। সীমান্ত, আমি সেইফলি ওনাকে বিডিতে পাঠানোর ব্যবস্থা করব। এখন তবে রাখছি। ইকবাল সাহেব হুমের বেশি কিছুই বলতে পারলেন না। ফোনটা কেটে দুহাতে মুখ ঢেকে বসে রইলেন অনেকক্ষণ। তারপর ধীর পায়ে উঠে জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। চোখের কোণায় অব্যক্ত যন্ত্রণারা এসে ভিড় জমিয়েছে। নিচে কোনো কিছুর শব্দে চোখ ফিরিয়ে দেখলেন বাগানে ইকরাম সাহেবের চোখ বেঁধে কানামাছি খেলছে আয়াত, আরাজ, দিলরুবা। ইকবাল সাহেব কেবল একদৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকলেন মেয়ের খিলখিল করে হাসতে থাকা মুখটায়। পিনপতন নীরবতা ছড়িয়ে আছে চিলেকোঠার ঘরে। নূরের প্রিয়জন হারানোর শোক যেন ছুঁয়ে গেছে সকলের মাঝে। তবে এত মন খারাপ সহ্য হলো না আয়ুষের। তাই নূরের উদ্দেশ্যে বলল, আয়ুষ, তুমি তো তোমার বাড়ির সম্পর্কে আমাদের কিছু বলনি। নূর, সিমি, এই 1 মিনিট। তুমি সব সময় এমন ঘোমটা দিয়ে থাকো কেন? মানে আনিজি লাগে না?
নূর কিছু বলছে না দেখে আয়ুষ সিমিকে ধমক দিয়ে বলল, আয়ুষ, তোদের বুদ্ধি শুদ্ধি হবে না দেখছি। আমি আর কত শেখাবো বলতো। না থাক, তুমি যেভাবে কমফোর্টেবল সেভাবেই থাকো নূর। দীপ্ত এগিয়ে এসে নূরের গায়ে হেলান দিয়ে পাশে সোফায় বসে পড়ল। নূর একটু পানি খেয়ে চুপচাপ বসে রইল। স্বামীরা বললে, না তো কে কে আছেন তোমার বাড়িতে? নূর, আব্বু আম্মু, ছোট আব্বু, ছোট আম্মু, আপাই, আয়াত, আরাজ আর দাদি। তৌসি, আচ্ছা, বাংলাদেশের কোথায় তোমার বাড়ি? নূর, ঢাকা। গল্পে গল্পে পরিবেশটা অনেকটা হালকা হয়ে এসেছে দেখে সীমান্ত আসছি বলেই বেরিয়ে গেল। তবে ওর যাওয়াতে বিশেষ হেলদোল নেই কারো। সকলেই এখন হাবিজাবি প্রশ্নে নূরের মন ভালো করতে লাগলো। মালতী দেবী এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেলেন প্রতিমা দেবীর রুমের দিকে। বিছানায় আধশোয়া হয়ে বসে আছেন প্রতিমা দেবী। মাথায় হালকা ব্যথা হওয়ায় একটু বিশ্রাম নিতে পাঠিয়ে দিয়েছে সকলে। মালতী ধীর পায়ে এগিয়ে আসতেই চোখ গেল ড্রেসিং টেবিলের ওপর পড়ে থাকা সোনার আংটিটার দিকে। আর কাউকে না দেখে চুপচাপ হাতে তুলে নিলেন সেটা। তারপর গিয়ে বসল প্রতিমা দেবীর মাথার কাছে। কারো উপস্থিতি বুঝতে পেরে উঠে বসে দেখলেন মালতী দেবী। প্রতিমা দেবী, আরে মালতী যে, হঠাৎ এ ঘরে কিছু বলবে? মালতী দেবী, দুঃখের কথা কি বলি দিদি। প্রতিমা দেবী, কেন, কি হয়েছে? ভাই কিছু বলেছে? মালতী দেবী, তেনার কথা আর কি বলবো বলো দেখিনি। ঘরে সমস্ত মেয়ে, সেদিকে কি তার হুঁশ আছে? প্রতিমা দেবী, তৌসির কি এমন বয়স হয়েছে মালতী? সবে তো 20-তে পড়ল। মালতী দেবী, মেয়ে মানুষের বয়স কি আর বসে থাকে গো দিদি। ভালো পাত্তর যে জুটবে না তাইলে। এখন তোমরাই না ভরসা। প্রতিমা দেবী, কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। মালতী দেবী, বলছিলাম যে ঘরের মেয়ে ঘরেই রাখো না দিদি। সমুর সাথে যদি। প্রতিমা দেবী, সমু তৌসিকে বোনের নজরে দেখে মালতী তবু হাল ছাড়লেন না মালতী দেবী। হাসি মুখে বলল, মালতী দেবী, তা বেশ তো। এত দিন বোন ভাবতো, বিয়ের পর না হয় বউ ভাবল। প্রতিমা দেবী, কিন্তু। মালতী দেবী, আমাদের সমু তো মা অন্তপ্রাণ। তুমি বললে কি আর না করতে পারে? তাহলে যে তৌসির রক্তটা একটু পরীক্ষা করে নিতে হয়। প্রতিমা দেবী কিছু বলার আগেই সীমান্ত দরজায় দাঁড়িয়ে কথাটা বলল। ওর উপস্থিতিতে কিছুটা চমকে উঠলেন মালতী দেবী। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, মালতী দেবী, মানে? সীমান্ত ধীর পায়ে এগিয়ে এসে প্রতিমা দেবীর কাছে বসে বলল, সীমান্ত, মানে তৌসির রক্তে কতটা বিষ আছে একবার পরখ করতে হবে না? মালতী দেবী, এসব কি বলছো তুমি? ওর রক্তে বিষ থাকতে যাবে কেন? সীমান্ত, পিতামাতার রক্তের বিষ থাকলে তা সন্তানের রক্তেও থাকে, এটা তো আপনারই কথা তাই না মামি? প্রতিমা দেবী, কি সব বলছিস সমু? সীমান্ত, কেন মা? লম্পট বাবার ছেলে যদি দুশ্চরিত্র হয় তবে নিকৃষ্ট চোর মায়ের মেয়েও একই হবে না কেন? মালতী দেবী বুঝতে পারলেন না সেদিনের কথা সীমান্ত কি করে জানল। মালতী দেবী, আসলে আমি তো সেদিন মানে এমনই। সীমান্ত, আপনার এমনই যে কারো ওপর ভারী হয়ে ওঠে মামি। আপনার কি ধারণা আয়ুষ কোনো রাস্তার ছেলে? কোন অধিকারে আপনি ওকে নিয়ে কথা বলেন? অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেকে একবার যাচাই করে নেবেন। ভুলে যাবেন না রাঘব বর্মনের রক্ত যেমন ওর শরীরে বয়ছে তেমনি মন্দিরা চ্যাটার্জির রক্তও কিন্তু ওই একই শরীরেই বয়ছে। মালতী দেবী, আমি তো তোমার বিয়ে কথা বলতে এলুম। সীমান্ত, নিজের লোভ চরিতার্থ করতে মেয়েকে ঠেলে দিবেন না। তৌসিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। শেষের কথাটা শুনেই মালতী দেবী ফুঁচতে ফুঁচতে বেরিয়ে আসতে লাগলেন। ততক্ষণে আয়ুষেরা দরজায় এসে দাঁড়িয়েছে। আয়ুষ অবাক হয়ে তাকিয়ে আছে সীমান্তের দিকে। সীমান্ত এসে তৌসির মাথায় ডান হাতটা আলতো করে রেখে বলল, সীমান্ত, দাদার কথায় রাগ করো না বোন। তৌসি আলতো হাসি দিয়ে সম্মতি বোঝালো। তারপর সীমান্ত মালতী দেবীর উদ্দেশ্যে বলল, সীমান্ত, দাঁড়ান, আংটিটা ফেরত দিয়ে যান। মালতী দেবী হতবাক হয়ে আঁচলের তল থেকে আংটিটা শক্ত করে ধরে রাখলেন। সৌভিক এসে সবকটা দাঁত বের করে হাত বাড়িয়ে বলল, সৌভিক, আমাকে দিন। মালতী দেবী আংটিটা সৌভিকের হাতে দিয়ে গটগট করে বাইরে চলে গেলেন। স্বামীরা আয়ুষের অবাক মুখটা দেখে মৃদু হাসতে লাগলো। এদিকে অভিক সৌভিকেরা সিটি বাজিয়ে উঠল। সৌভিক, কি দিলে গুরু! এক্কেবারে ছক্কা। সিমি, সত্যি দা ভাই, তোমার মুখে কিছুই আটকায় না। আয়ুষ, কি ছিল এটা?
রাতের অন্ধকারাচ্ছন্ন রুমে শুয়ে এপাশ ওপাশ করে চলেছে আয়ান। সারাদিনের ক্লান্তিতেও দুচোখে নিদ্রাদেবীর আগমন ঘটেনি। সারার অস্বস্তি, নিজের মনের দোলাচাল তাকে স্থির থাকতে দেয়নি। তাই তো তড়িঘড়ি করে ভোরে উঠে এমার্জেন্সি ফ্লাইটে মুম্বাই নিজের বাড়িতে ফিরে এসেছে সে। তবে এখানেও শান্তি নেই। বিরক্ত হয়ে বিছানায় উঠে বসল আয়ান। তারপর ভাবল আয়ান, না, এত অস্বস্তি নিয়ে না থেকে সারার সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার করা উচিত। সবটাই একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু কিভাবে বলবে? সারার নম্বর তো তার কাছে নেই। তাহলে? ভাবতে ভাবতে তার নিরস মুখে হাসি ফুটে উঠল, পেয়েছি। সোশ্যাল মিডিয়া সারার নিশ্চয় ফেসবুক অ্যাকাউন্ট আছে। যেমন ভাবা তেমনই কাজ। ঝটপট নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সারা চৌধুরী বলে সার্চ করতেই পেয়ে গেল কাঙ্ক্ষিত নামের আইডিটা। দশমীর শাড়ি, সেই সাজে থাকা সারার হাস্যোজ্জ্বল মুখটা দেখে আয়ানের ঠোঁটের কোণে নিজের অজান্তেই হাসি ফুটে উঠল। তবে তা স্থায়ী হলো না যখন দেখল নিচে লেখা, ইন এ রিলেশনশিপ উইথ বিক্রম সেন। নতুন প্রত্যুষের আগমন ঘটেছে ধরিত্রীর বুকে। রাতের অন্ধকার এখন ঘোলাটে আলোয় মিশে গেছে। ঠান্ডা হিমেল হাওয়ার সাথে চারদিকে বেজে চলেছে সৃষ্টিকর্তার মধুর আহ্বান। সারারাত দুচোখের পাতা এক করতে পারেননি ইকবাল সাহেব। সন্তানসম জামাতার অকাল মৃত্যু সংবাদ তাকে ভেতর থেকে ভঙ্গুর করে তুলেছেন। আজানের ধ্বনি কানে যেতেই লাইব্রেরি থেকে বেরিয়ে এলেন তিনি। রাতটা এখানেই কাটিয়েছেন পাছে তহুরা খানমকে কোনোভাবে মনের অস্থিরতা প্রকাশ করে ফেলেন। তাই নিজেকে কিছুটা আড়ালে রাখার প্রচেষ্টা। বাইরে এসেই দেখলেন ইকরাম সাহেব ও মসজিদে যাওয়ার জন্য তৈরি। হাঁটতে হাঁটতে ভাইয়ের উদ্দেশ্যে বললেন, ইকরাম সাহেব, কোনো কিছু নিয়ে চিন্তিত তুমি ইকবাল? ইকবাল সাহেব, না মানে ব্যবসার দিকটাই ভাবছিলাম এই আর কি। ইকরাম সাহেব, একা একা তোমার খুব চাপ হয়ে যাচ্ছে বুঝি? এহসান ফিরে এলে ওকে বলবো আমাদের মাদ্রাসার দায়িত্ব কিছুটা কমিয়ে ব্যবসার কাজে আরেকটু সময় দিতে। কি বলো ইকবাল? ইকবাল সাহেব, হ্যাঁ ঠিক আছে। ইকরাম সাহেব, কি এত ভাবছো বলতো? ইকবাল সাহেব কিছু বলার আগেই মসজিদে পৌঁছে গেলেন দেখে তিনি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে একেবারে তৈরি হয়ে বেরিয়ে এলো অভিক। এসে দেখল সৌভিক তখনও কোলবালিশ জড়িয়ে বেঘোরে ঘুমাচ্ছে। অভিক বেশ কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে এসি বন্ধ করে জানালা খুলে দিতেই বিরক্তি নিয়ে সৌভিক বলে উঠল, সৌভিক, ঘুমোতে দে না ইয়ার। অভিক, 8টা বেজে গেছে, সে খেয়াল আছে তোর? উঠো জলদি। এরপর না উঠলে ফিরব কখন? সৌভিক, তোর কোন ট্রেন ছুটে যাচ্ছে ভাই? আরেকটু বেলা করে যায় না? অভিক, একদম না। বাবা অলরেডি 2বার ফোন করেছে। অফিসের দিকটা একবার দেখে আসতে হবে বিকেলে। সৌভিক ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। সুটকেস গুছিয়ে দুভাই নেমে এসে দেখল ততক্ষণে সকলেই ডাইনিং টেবিলে বসে গেছেন। ওদের দেখে প্রতিমা দেবী এগিয়ে এলেন। প্রতিমা দেবী, একে রে, তোরা আজকেই চলে যাবি নাকি? আর 2টো দিন থেকে যা না বাবা। অভিক, কালকেই তো যেতে চাইলাম মামুনি। তখনও আটকে দিলে আজ যে যেতেই হবে। শর্মিলী দেবী, তোদের এত পালায় পালায় কেন রে? মাসির কাছে থাকতে মন চায় না? সৌভিক, রাগ করো না মাসিমণি, তোমার এই গুণধর ছেলেকে বলো। আমি তো থাকতেই চাই। সাথে সাথে অভিক সৌভিকের কানটা ধরে ফেলল। সৌভিক, ছাড় বলছি। অভিক, কলেজ কামাই করে খুব আরামে আছিস না? ফাঁকিবাজ একটা। প্রতিমা দেবী, থাক হয়েছে। ছেড়ে দে, জল খাবার তো ঠান্ডা হয়ে যাবে। অভিক ওকে ছেড়ে দিয়ে টেবিলে গিয়ে বসল। এমন সময় সীমান্ত নিচে এসে ব্রেকফাস্ট টেবিলে জয়েন করল। জগিং শেষে একেবারে শাওয়ার নিয়ে এসেছে ফলে বেশ সতেজ মুখটা, তাই দেখে সায়না খাওয়া ছেড়ে সীমান্তের দিকে নজর বুলিয়ে নিচ্ছে। সীমান্ত ওর থেকে দূরে উল্টো পাশের চেয়ারে আয়ুষের কাছে গিয়ে বসল। তারপর খেতে খেতে অভিকের উদ্দেশ্যে বলল, সীমান্ত, তোরা তাহলে আজকেই যাচ্ছিস? অভিক, যেতে হবে দা ভাই। বাবার একা একা চাপ হয়ে যাচ্ছে। আয়ুষ, তোরা আজকালকার ছেলে। সবে না কলেজ শেষ করলি, এখনই এত চাপ কেন রে ভাই? অভিক, কি করব বলো অভিকদা, বাবার আরেক ছেলের তো ফুরসত নেই। অগত্যা। সৌভিক, তুই কি ইনডিরেক্টলি আমাকে অপমান করলি? অভিক, আমার ঘাড়ে কটা মাথা যে শ্রীমান সৌভিক গঙ্গোপাধ্যায় মহোদয়কে অপমান করি? সৌভিক ওর দিকে ঝাঝালো দৃষ্টিতে তাকিয়ে আবার খেতে লাগলো। সমরেশ বাবু, তবুও ভালো।
তোরা দুটোতে অন্তত শুভাশিসকে হেল্প তো করছিস। আমার কি আর সে কপাল আছে? অমরেশ বাবু, কেন বরদা? সমু তো অফিসের কাজে ওখান থেকেই অনেক ডিরেকশন দেয়। বাড়ি এলে তো বলাই লাগে না। পেন্ডিং মিটিংগুলো পর্যন্ত করে যায়। অন্তরা দেবী, তাছাড়া দেশের সেবায় বা কজন করতে পারে বলতো? প্রতিমা দেবী, এই তুমি আমার ছেলেকে একদম রাগাবে না বলে রাখছি। সীমান্ত কেবল সমরেশ বাবুর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে আবার খাওয়াই মন দিল। সমরেশ বাবু, সেই আমি তো ভুলেই গেছি উনি হলেন গিয়ে মহারাজ। কিছু বললেই সবগুলো মিলে শুরু, আরে বাবা আমি তো দেশ রক্ষার বিরুদ্ধে বলছি না। কিন্তু সেই কাজটা তো এখানে থেকে করলেও পারে নাকি? প্রতিমা দেবী, এই কথাটা তো আমিও তোকে কতবার বলেছি সমু। ওখানে কি খাস না খাস, চোখের দেখা ওই মোবাইল, ওতে কি আর মন ভরে? এখানে চলে আয় না বাবু। আয়ুষ, তুমি জানো না মামুনি, স্যামি তো একবার ট্রান্সফার অ্যাপ্লাই করেছিল, কিন্তু চিফ এই হিটলার কুরেশিটা নাকচ করে দিল। কি বলল জানো? শৌখিনী দেবী, কি বলল রে? আয়ুষ বলল, আরে নেহি বেটা, আই কান্ট টেক ইউর অ্যাপ্লিকেশন, ইউ আর মোস্ট এলিজিবল অফিসার ইন আওয়ার টিম, উই নিড ইউ হেয়ার ইন দিল্লি। ব্যাস, অমনি স্যামিও অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দিল। আমার কি মনে হয় জানো, বেটা নিশ্চয় স্যামিকে জামাই বানানোর পায়তারা করছে। না হলে আমাদের সাথে খারুশ আর স্যামির সাথে এত পিরিতি কেন? সীমান্ত নিজের প্লেটের দিকে তাকিয়েই বলে উঠল, সীমান্ত, আমি কাজের সময় কাজটাকেই প্রাধান্য দিই আয়ুষ। তাই স্যার আমাকে স্নেহ করেন। তবে তুই যদি চাস তাহলে আমি তোর ট্রান্সফারের ব্যবস্থা করতে পারি। তুমি আমার সিনিয়র। বলেই আয়ুষের দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল। সীমান্ত ভালোভাবেই জানে আয়ুষ ওকে ছেড়ে কখনোই একা একা কলকাতায় ট্রান্সফার হবে না। আয়ুষ, এই শালা, তোর ভাগের খাওয়ার কি আমি বেশি খাই? একদম চুপ থাক। আমি তোর সাথেই থাকবো, বুঝলি? প্রতিমা দেবী, আচ্ছা ঠিক আছে। তোরা তাই কর যাতে শান্তি পাবি। আমরা আর কিছু বলবো না। তা মিঠি, তুই কটা দিন থাকবি তো? মিঠি, স্কুল শুরু হয়ে যাবে মামনি। বাবা নিতে আসবে একটু পর। দেবলীনা দেবী, আবার আসবি কেমন? মিঠি একটু হেসে ঘাড় কাত করে সায় জানালো। ইন্দুবালা দেবী নিজের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এলেন। সীমান্ত ওনাকে প্রণাম করে বলল, সীমান্ত, আমি তোমাকে স্টেশন অবধি ছেড়ে আসছি পিসি ঠাম্মা। ইন্দুবালা দেবী সীমান্তের থুতনিতে হাত ছুঁয়ে আদর করে বলল, ইন্দুবালা দেবী, আমারে গাড়িতে তুইলা দিলেই হইব দাদু ভাই। বাইচা থাকো। পরের বার ছুটি হইলে এই বুড়ির কাছ থাইকা ঘুইরা আইসো। আয়ুষ, না বললেও যাব পিসি ঠাম্মা। তুমি একদম চিন্তা করো না। অভিক সীমান্তকে হালকা জড়িয়ে ধরে বলল, অভিক, আমরাও তবে আসছি দা ভাই। শর্মিলী দেবী, সাবধানে যাবি। গিয়ে একটা ফোন করিস। মনে থাকবে। সৌভিক, একটা ফিডারও দাও মাসিমণি। খেতে খেতে যাব। ওর কথা শুনে একসাথে হেসে উঠল সকলেই। অংশুমান বাবুরা ফিরে গেছেন গতকাল বিকেলে। এবারে একে একে সব অতিথিরা বিদায় হলো রায়চৌধুরী নিবাস থেকে। চারদিকে অথই জলে টইটুম্বুর। কিনারে বেশ কিছু ভেসে আসা আগাছার সাথে প্রতিমার অবশিষ্টাংশও বিদ্যমান। ঢেউয়ের তালে তালে ডুবছে আবার ভাসছে একটা প্লাস্টিকের মুকুট। সেদিকেই একদৃষ্টিতে তাকিয়ে আছে সারা। বাতাসে উড়ছে তার কাঁধ সমান হালকা ব্রাউন চুলগুলো। গঙ্গার ঘাটে দুপা গোড়ালি অবধি ডুবিয়ে বসে আছে সে। লোকসমাগম প্রায় নেই বললেই চলে। তবে মাথার ওপর গনগনে সূর্যের আলো পড়তেই তেতে উঠল পাশে বসে থাকা জোনাকি। তারপর খানিকটা বিরক্ত হয়ে সারার উদ্দেশ্যে বলল, জোনাকি, ক্লাস না করে এখানে এই রোদের মধ্যে এসে ধ্যানে বসলি কেন তুই বলতো? সারা। জোনাকি, হে ভগবান, এই মেয়েটার যে কি হয়? এই সারা। সারা দৃষ্টি না সরিয়েই শান্ত স্বরে বলে উঠল, সারা, আমার জীবনটাও ওই মুকুটটার মতোই রে জানু। ভাবছি ডুবে যাব, কিন্তু আবারও ভেসে উঠি। জোনাকি ভাবল সারা বিক্রমের সাথে সম্পর্কটা নিয়ে ডিস্টার্ব, তাই এসব বলছে। কেননা বিয়ের কথাটা সারা কাউকেই বলেনি। কী বা বলতো? নিজেই তো এখনো দোটানায় ভুগছে। জোনাকি, ওই হারামিটাকে তুই এখনো কিছু বলিসনি তাই না? সারা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জানু। আমি বিক্রমের সাথে ব্রেকআপ করতে চাই। জোনাকি, সত্যি বলছিস? যাক, এত দিনে একটা ঠিকঠাক ডিসিশন নিলি। ওই এর সাথে থাকার চেয়ে কুমারী থাকা অনেক ভালো। সারা, জোনাকি, দে তোর ফোনটা দেখি।
সারা কোনো কথা না বলে ফোনটা এগিয়ে দিতেই জোনাকি এক এক করে বিক্রমের সব ছবি ডিলিট করতে লাগলো। এক পর্যায়ে জোনাকি একটা ছবি দেখে অবাক হয়ে বলল, জোনাকি, এই সারা। এটা কে রে? সারা দেখল তার তোলা একটা সেলফিতে পেছনে দাঁড়িয়ে আছে আয়ান। মুখে হাসি হাসি ভাব, তবে দৃষ্টি অন্যদিকে। তার কিছুটা সামনে সারা নিজের মুখ ভর্তি হাসি নিয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে, হয়তো কোনোভাবে সেলফি তোলার সময় ক্যামেরায় চলে এসেছে। ছবির দিকে তাকিয়েই সারা উত্তর দিল, সারা, আমার কাজিন আয়ান আগারওয়াল। জোনাকি, তা কি করে? সারা, উড বি হার্ট স্পেশালিস্ট। জোনাকি, বাহ, দেখতে তো বেশ। আবার ডাক্তার। উফ, তোর সব কাজিন গুলো এত জোস কেন রে? আমার গুলো তো সব ডায়াপার পরে। এই আয়ানের নাম্বারটা দে তো। সারা, কেন? সারা অবাক হয়ে জিজ্ঞেস করলে জোনাকি একটু লজ্জা পাওয়ার ভান করে বলল, জোনাকি, তোর কি মনে হয় না আমারও একটা প্রেম করা দরকার? কথাটা শুনে একদমই ভালো লাগলো না সারার। কপাল কুঁচকে বেশ বিরক্ত হয়ে জোনাকির হাত ধরে উঠে দাঁড়িয়ে বলল, সারা, অনেক বাজে বকেছিস। এখন চল, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। জোনাকি, আরে আস্তে চল। সারা হয়তো শুনল না সেসব, বরং জোনাকিকে এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো। রুমের এমাথা থেকে ওমাথা পায়চারি করছে সামিরা। চোখে মুখে বেশ অস্থিরতা। বিড়বিড় করে কেবল বলে চলেছে, সামিরা কাল চলে যাবে। নিজের গোপন অনুভূতিগুলো তারপর যে তাকে সারারাত ঘুমাতে দেবে না তা সে ভালোই জানে। তার উপর তৌসির কারণে মনে বাসা বেঁধেছে নতুন ভয়। একতরফা ভালোবাসার থেকে যন্ত্রণার আর কি আছে? চোখের সামনে দেখব, কথা বলবো, অথচ মানুষটা আমার না। সহ্য হয়। নিজের ভাবনায় ব্যাকুল হয়ে সামিরা অবশেষে সিদ্ধান্ত নিল মনের কথাটা আয়ুষকে এবার জানিয়ে দেবে। অন্তত মানসিক শান্তি তো পাবে। ছটপট গুগলে সার্চ করে প্রপোজ করার বেশ কিছু উপায় দেখে অবশেষে একটা পছন্দ হয়ে গেল। তারপর ওয়ার্ড্রোব খুলে কাঙ্ক্ষিত বস্তুটি খুঁজে কাজে লেগে পড়ল। বেশ কিছুক্ষণ পর মনের মাধুরী মিশিয়ে রুমালের একপাশে ছোট্ট করে সুতো দিয়ে লাভ শেপের মধ্যে এম লিখে ফেলল সে। তারপর দুহাতে রুমালটা মেলে ধরে লাজুক হেসে মুখ ঢেকে ফেলল। রুম থেকে বেরোনোর আগে আয়নায় নিজেকে একবার যাচাই করে নিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজলের প্রলেপ আরেকটু বাড়িয়ে চুলে দুহাত বুলিয়ে ঠিক করে নিল। এবারে ঠিক লাগছে, অতি মুখে না বলুক। এটাই তার প্রথম প্রপোজ। একটু পরিপাটি না হলে চলে। রান্নাঘরে বাড়ির সব মহিলাদের বেজায় ব্যস্ততা। কাল চলে যাবে আয়ুষ সীমান্ত। তার আগেই তাদের একবার মন ভরে খাওয়াতে কোনো কার্পণ্য করবেন না কেউ। কড়াইতে মাছ ভাজছেন প্রতিমা দেবী। শর্মিলী দেবী, রমা পোনা মাছ কাটছেন। অপর পাশে শৌখিনী দেবী সবজি কাটছেন, চুমকি সেগুলো ধুয়ে দিচ্ছ। অন্তরা দেবী অন্য চুলায় পায়েস রাঁধছেন। দেবলীনা দেবী বেশিক্ষণ রান্নাঘরে থাকতে পারেননি মাছের গন্ধে, বিধায় তাকে রুমে পাঠিয়ে দিয়েছেন সকলে। আয়ুষ রান্নাঘরে ঢুকে উকিঝুঁকি দিয়ে সব দেখে প্রতিমা দেবীকে বলল, আয়ুষ, ও মামনি, একটা মাছ ভাজা দাও দেখি ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। ওর কথায় সকলে মিটিমিটি হাসতে লাগলো। তারপর শৌখিনী দেবী, তোর মামুনির হাত পেকে গেছে মাছ ভেজে ভেজে। তোকে খেয়ে বুঝতে হবে না বাবা। শর্মিলী দেবী, ঠিক বলেছ দিদি। একটা হুলো বেড়াল মাছের গন্ধে ঠিক হাজির হয়েছে। প্রতিমা দেবী, আহ মেজো, আমার ছেলের পেছনে লাগিস না তোরা। এই নিয়ে আয়ুষ, গরম আস্তে খাবি। আয়ুষ ফু দিয়ে কাটা বেছে রূপচাঁদা ভাজা খেতে শুরু করলো। এদিকে প্রতিমা দেবীর মাছ ভাজতে ভাজতে অন্য হাতে পেঁয়াজ কাটতে বেশ অসুবিধা হচ্ছে দেখে আয়ুষ বলল, আয়ুষ, আমাকে দাও মামনি। প্রতিমা দেবী, তুই পারবি না, হাত কেটে যাবে। শর্মিলী দেবী, দাও বর্দি। এখন থেকে শিখে রাখুক, বউ এলে কাজে দেবে বলে সবাই ঠাট্টা করতে লাগলো। প্রতিমা দেবীর থেকে চপিং বোর্ডটা কেড়ে নিয়ে আয়ুষ পেঁয়াজ কাটতে শুরু করলো। কিন্তু দুটো কেটেই ঝাঁঝে চোখ জ্বালা করছে দেখে কাটা থামিয়ে দিল। প্রতিমা দেবী, বলেছিলাম পারবি না। এসব কি তোদের কাজ? যা গিয়ে নাকে মুখে জল দে। আয়ুষ, এই পেঁয়াজের খুব তেজ মামনি। না হলে ঠিক ঠান্ডা করে ফেলতা, হাহা হাঁচি। শৌখিনী দেবী, অনেক কাজ করেছো বাছা। এবার ক্ষান্ত দে। আয়ুষ আর কিছু না বলে বেরিয়ে গেল নিজের রুমের দিকে। কি দেখছিস ওভাবে? সামিরা আয়ুষের রুমের সামনে এসে দরজায় উকিঝুঁকি দিয়ে ভেতরে দেখে চলেছে, তখনই পেছনে থেকে কেউ বলে উঠল কথাটা। চমকে উঠে পেছনে ঘুরে সামিরা দেখল আয়ুষ স্বয়ং দাঁড়িয়ে আছে, চোখ দুটো হালকা লাল হয়ে উঠেছে।
সামিরা ভাবল আয়ুষ তার ওপরই রাগ করেছে বিধায় চোখ লালচে হয়ে গেছে। মুহূর্তেই সামিরার টিকটিকির সমান সাহস হাওয়ায় ভেসে গেল। ঘাবড়ে গিয়ে কোনো রকমে বলল, সামিরা, কপি কিছু না তো। এমনই দেখছিলাম। আমি তাহলে এখন যাই আয়ুষদা। বলেই পেছনে ঘুরে তড়িঘড়ি চলে যাওয়ার আগেই আয়ুষ ডেকে উঠল, আয়ুষ, দাঁড়া মীরাবাই। সামিরার পা দুটো থেমে গেল। ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো আয়ুষের সামনে। আয়ুষ, তোর হাতে ওটা কি দেখি। সামিরা, আবু মানে। আয়ুষ, দে। সামিরা মাথা নিচু করে দুরু দুরু বুকে হাতটা বাড়িয়ে দিতেই আয়ুষ খপ করে রুমালটা নিয়ে নিল। সামিরা লজ্জায় ভয়ে মৃদু কাঁপতে কাঁপতে চোখ বুজে ফেলল। খানিক পরে ফস ফস শব্দ শুনে অবাক হয়ে তাকিয়ে দেখল আয়ুষ তার দেওয়া রুমালে নিজের নাকের অমূল্য সম্পদ উজাড় করে দিচ্ছে। সামিরাকে আরো হতবাক করে দিয়ে আয়ুষ সামিরার হাতে রুমালটা আবার ধরিয়ে দিয়ে নিজের সুন্দর হাসিটা হেসে ওর গাল দুটো টেনে বলল, আয়ুষ, এটাই তো খুঁজছিলাম মীরাবাই। তুই আসলেই খুব কাজের। বলেই মাথায় একটা টোকা মেরে নিজের রুমে চলে গেল। আয়ুষ যে তার দেওয়া রুমালের কোনায় লেখাটা খেয়ালি করিনি এটা বুঝতে পেরেই অবাক বিস্ময় সামিরা হাতে নোংরা রুমালটা নিয়ে ঠাই দাঁড়িয়ে রইল। যামিনীর নিকষ কালো আধারে ঢাকা পড়েছে ধরিত্রী। চন্দ্রাবতী তার সব নক্ষত্র সখাদের নিয়ে মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। সাথে বাতাসের বেগ তাল মিলিয়ে বয়ে চলেছে। ছাদের এক কোণে লোহায় পাতা দোলনায় বসে তাই অনুভব করছে সীমান্ত। দুহাত ভাঁজ করে বুকের উপর রেখে দোলনার শিকলে মাথাটা এলিয়ে চোখ দুটো বুজে রেখেছে। হঠাৎ পাশে থাকা ফোনের কর্কশ শব্দে সীমান্ত ভাবনাচ্যুত হল। স্ক্রিনে আননোন নাম্বার দেখে সোজা হয়ে বসে সীমান্ত বলল, সীমান্ত, ইয়েস সীমান্ত রায়চৌধুরী স্পিকিং। আগন্তুক। সীমান্ত, জি বলুন। আগন্তুক। সীমান্ত, উমকাল বিকেলে 4:30টায়। আগন্তুক। সীমান্ত, ওকে, দেখা হবে। ওপাশ থেকে ফোনটা ডিসকানেক্ট হয়ে গেলে সীমান্তের ভ্রুজোড়া কুঁচকে এলো। গভীরভাবে আগন্তুকের কথাগুলো ভেবে চলেছে সে। তারপর ধীর পায়ে ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজায় হালকা ধাক্কা দিতেই খুলে গেল। সাথে সাথে একটা উগ্র গন্ধ এসে ঠেকল সীমান্তের নাকে। তবে অন্যমনস্ক থাকায় বিশেষ গুরুত্ব না দিয়ে ওয়াশরুমের ঢুকে গেল। মিনিট পাঁচেক পর ফ্রেশ হয়ে টয়লেটা দিয়ে মুখ মুছতে মুছতে সুইচবোর্ডের কাছে গিয়ে রুমের লাইট অন করার আগেই দুটো মেলি হাত আস্তে আস্তে পেছনে থেকে উঠে আসতে লাগলো তার বুকের দুপাশে। এবার যেন গন্ধটা আরো প্রকট হয়েছে, ঝাঁঝালো কোনো লেডিস পারফিউমের ঘ্রাণ পেতেই ব্যক্তিটাকে বুঝে গেল সে। মুহূর্তেই সচেতন হয়ে উঠল সীমান্তের মস্তিষ্ক। এক ঝটকায় তার হাত দুটো মুচড়ে ধরে অন্য হাতটা বাড়িয়ে লাইট অন করে পেছনে ফিরতেই দেখল সায়না। এদিকে সীমান্তের হাতের চাপে সায়নার মুখ থেকে মৃদু আর্তনাদ বেরিয়ে এলো। সায়না, আহ! এত জোরে কেউ ধরে? সীমান্ত, তুই এখানে কি করছিস? সায়না এবার কামুক দৃষ্টিতে তাকিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে বলে উঠল। সায়না, বকার মতো কথা বল না, সীমান্ত। তুমি জানো আমি কেন এখানে? জাস্ট টেক এ লুক। বলেই নিজের পাতলা ফিনফিনে নাইটির ফিতাটা একটানে খুলে ফেলল। ভেতরে নিম্নভাগ ও বক্ষের অন্তর্বাস ছাড়া আর কিছুই নেই। ফর্সা শরীরে টকটকে লাল অন্তর্বাসে যতটা না ঢেকেছে তার থেকে অনেক বেশিই প্রকাশ পাচ্ছে। সীমান্ত ওর হাতটা ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে, এখন পোশাকের দিকে দৃষ্টি পড়তেই আবার চোখ সরিয়ে নিল। ভেতরে একরাশ ক্রোধের অনল জ্বলতে শুরু করেছে। হাত দুটো সজোরে মুষ্টিবদ্ধ করে ফুঁচতে লাগলো সে। এদিকে সায়না ওকে চুপ দেখে এগিয়ে এসে ওর হাতটা ধরে নিজের গলায় ছুঁয়ে বলল, সায়না, উফ স্যাম, তোমার কি আমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না? প্লিজ টাচ মি রুডলি বেবি। বলতে বলতে সীমান্তের হাতটা নামিয়ে নিয়ে আসতে লাগলো নিজের বুকের বাম স্তনের ওপর। অন্য হাতটা বাড়িয়ে দিল সীমান্তের গোপনাঙ্গের দিকে, কিন্তু তার আগেই সীমান্ত এক ধাক্কায় সায়নাকে দূরে সরিয়ে দিল। তারপর রাগত চেহারায় হিসহিসিয়ে বলল, সীমান্ত, এক্ষুনি বেরিয়ে যা। জাস্ট লিভ। সায়না জানতো এমন কিছুই হবে, তাই খুব একটা ঘাবড়ালো না। সীমান্ত চলে গেলে এমন সুযোগ সে আর পাবে না। এত প্ল্যানিং, এত অ্যারেঞ্জমেন্ট। তাই ঝটপট উঠে টেবিলের ওপর থেকে তিনটে ছোট ছোট প্যাকেট তুলে নিয়ে আবার সীমান্তের কাছে এসে দাঁড়ালো। তারপর, সায়না, স্যাম, তুমি ভাবতেও পারছো না আমি কতটা স্যাটিসফাই করি। তোমারও খুব ভালো লাগবে। বলো কোন ফ্লেভার পছন্দ তোমার? আমার তো স্ট্রবেরি খুব। সীমান্ত, শাট আপ, জাস্ট কিপ ইউর মাউথ শাট আপ।
তুই হয়তো ভুলে গেছিস আমি সম্পর্কে তোর দাদা, তোর মায়ের ভাইপো। আমি কিছু করার আগেই তুই বের হ। সাইনা সীমান্তের কথায় পাত্তা না দিয়ে আরো এগিয়ে এসে নিজের অর্ধনগ্ন ঊর্ধ্বভাগ ও শরীরের সাথে সীমান্তকে জোরে চেপে ধরার চেষ্টা করতে করতে বলল, সীমান্ত প্লিজ স্যাম প্লিজ, আমি তো চাই তুমি আমাকে কিছু করো। বিলিভ মি, কেউ জানতে পারবে না। শুধু একবার আমাকে আদর করো, এখন তো এসব কমন প্লিজ। আমি রাতে ঘুমোতে পারি না, তোমার এই হট বডি আমাকে পাগল করে দেয়। প্লিজ বেবি ফিল মি। সীমান্ত এবার ঝটকা মেরে একরকম ছুঁড়ে ফেলল সায়নাকে। তারপর চেঁচিয়ে বলতে লাগলো, সীমান্ত, তোর ভাগ্য ভালো এখনো আমার হাতে খুন হয়ে যাসনি। 1 মিনিট সময় দিচ্ছি, বেরিয়ে যাবি। তোর মতো সস্তার মেয়েদের আমি ঘৃণা করি। তুই যদি আমার সামনে নগ্ন হয়েও আসিস তবুও এই সীমান্ত রায়চৌধুরী তোকে ছুঁয়ে দেখবে না। এবারে ছিটকে পোড়ায় বেশ খানিকটা আঘাত পেয়েছে সায়না। তার উপর সীমান্তের কথায় আরো ক্ষেপে গিয়ে বলল, সায়না, আমার মতো মেয়েকে দেখেও যদি তোমার শরীরে ক্ষুধা না আসে তাহলে কি ওইটার কাছে গিয়ে বেশিক্ষণ থাকতে পারো? ওপারে তো তোমাকে ঠান্ডা করতে। নাকি হাফ টাইমেই নেতিয়ে বাকি কথাগুলো বলার আগেই সায়নার শ্বাসনালী আটকে এলো। সীমান্ত নিজের বাম হাত দিয়ে চেপে ধরেছে ওর গলা। সায়নার চোখ এতেই উল্টে আসতে লাগলো, ক্রমাগত হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো, তবে বিশেষ লাভ হলো না। সীমান্ত দাঁতে দাঁত চেপে কঠিন সুরে বলতে লাগলো, সীমান্ত, তোকে এখানে মেরে পুঁতে ফেললেও কিন্তু প্যারিসের অ্যাম্বাসিতে তোর কুলাঙ্গার বাপের কানে কথাটা যাবে না। তোর মতো ছোটলোকের কোনো অধিকার নেই ওনাকে নিয়ে কথা বলার। এই শেষবারের মতো সাবধান করছি। আর কোনোদিন যদি দেখি তাহলে বাকিটা চোখের ইশারায় বুঝিয়ে দিল। তারপর হাত ধরে টেনে হেঁচড়ে রুমের বাইরে বের করে দরজা বন্ধ করে ফেলল। দরজার বাইরে দাঁড়িয়ে কাঁচতে কাঁচতে সায়না খ্যাপা কুকুরের মতো কয়েকবার বার ধাক্কা দিয়েও কোনো সাড়া পেল না। সীমান্তের সাউন্ড প্রুফ রুম তাছাড়া সকলেই ঘুমিয়ে পড়েছে বিধায় তাকে কেউ দেখল না এই অবস্থায়। সায়না মনে মনে প্রতিজ্ঞা করল এই অপমানের উপযুক্ত প্রতিশোধ নেয়ার। এদিকে সীমান্ত প্যাকেটগুলো কমোডে ফ্লাশ করে তারপর শাওয়ার নিয়ে বেরিয়ে ধীরপায়ে গিয়ে বসল ব্যালকনির ফ্লোর কার্পেটের ওপর। যদিও নেই তাও মনে হচ্ছে এখনো যেন গন্ধটা ছড়িয়ে আছে। একটু আগের ঘটনাটা মনে হতেই ঘৃণায় ভেতরটা তেতো হয়ে আসছে। সীমান্ত জোরে একটা শ্বাস নিয়ে নিজের চোখ দুটো বন্ধ করে আবার খুলে এদিক ওদিক তাকাতেই অদূরে চিলেকোঠার বন্ধ দরজায় নজর পড়ল। বারান্দায় মৃদু আলো জ্বলছে, বাইরে দড়িতে একটা সাদা ওড়না বাতাসের সাথে সাথে দুলছে। সীমান্ত শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সেই উড়তে থাকা ওড়নার পানে। সকালে অলস ভঙ্গিতে বালিশের ভেতর মুখ ডুবিয়ে শুয়ে আছে সারা। এদিকে একনাগাড়ে টেবিলের ওপর বেজে চলেছে সারার ফোন। হাত বাড়িয়ে ফোনটা আন্দাজে তুলে বেশ বিরক্তি নিয়ে রিসিভ করতেই ওপাশের মানুষটা চিৎকার করে বলতে লাগলো, বিক্রম, কি সমস্যা সারা? ফোন ধরছো না কেন? আর এতদিন ব্লক করে রেখেছিলে কেন? সারা ঘুমের মধ্যে ফোনটা তুলেছিল, তবে এখন বিক্রমের গলা পেয়ে ঝটপট উঠে বসল। ওপাশ থেকে বিক্রম বলেই চলেছে, বিক্রম, লিসেন রে, মেয়েদের এত ফরফরানি আমার সহ্য হয় না। কথায় এরা নরম হয়ে থাকবে না তো? সারা, বিক্রম, মুখ সামলে কথা বলো। আগে তো এমন করনি। এখন কি তবে রং পাল্টাচ্ছ? নাকি এটাই তোমার আসল চেহারা? বিক্রম বুঝল সারাকে চটিয়ে নিজের কার্যসিদ্ধি হবে না, তাই কিছুটা নমনীয় হবার ভান করে বলল, বিক্রম, ওহ জান, তুমি ভুল ভাবছো। আমি তো তোমাকে না দেখে কথা না শুনে পাগল হয়ে যাচ্ছি। মিস ইউ বেড লিমিট মি রাইট নাও। সারা এবার আর বিক্রমের কথায় ভুলল না। মনে মনে হিসেব কষে নিয়ে শান্ত স্বরে বলল, সারা, আমিও তোমার সাথে দেখা করতে চাই বিক্রম। তাহলে কাল দেখা করি। বিক্রম, ওকে শোনা, কাল রাত 9টায় ক্লাবে চলে এসো। সারা কিছুক্ষণ ভেবে নিয়ে রাজি হয়ে গেল। বাগানে বসে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে খবরের কাগজে চোখ বুলোচ্ছেন ইকরাম সাহেব। সবটুকু মনোযোগ সেখানেই আবদ্ধ। এমন সময় পাশের কারো কাশির শব্দে বিঘ্নিত হলো তার কাগজ পড়া। ইকবাল সাহেবকে দেখে কিছুটা হাসি দিয়ে বললেন, ইকরাম সাহেব, কিছু বলবে ইকবাল? ইকবাল সাহেব পাশের চেয়ারে বসে গলা ঝেড়ে ইকবাল সাহেবের উদ্দেশ্যে বলতে লাগলো, ইকবাল সাহেব, বলছিলাম কি ভাইজান, ভাবছিলাম বাড়িতে একটা দোয়া মেহফিলের আয়োজন করলে কেমন হয়? ইকরাম সাহেব সংবাদপত্রটা হাত থেকে নামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, ইকরাম সাহেব, হঠাৎ?
ইকবাল সাহেব আসল কথাটা বলতে পারলেন না। ভাইয়ের শারীরিক অবস্থা, বাড়ির সবার মানসিক বিপর্যয়, বিশেষ করে দিলরুবার বাড়ন্ত পেটটা দেখে তিনি অসহায় নিরুপায় হয়ে আপাতত কিছু না বলারই সিদ্ধান্ত নিয়েছেন। ইকবাল সাহেব, না মানে আপনার এত বড় একটা বিপদ কেটে গেল। ছেলেমেয়েগুলো দূরে কিভাবে পড়ে আছে? তাছাড়া দুদিন পর নতুন সদস্য যেন সুস্থভাবে আসে এইসব ভেবেই আর কি। ইকরাম সাহেব, খুবই ভালো প্রস্তাব ইকবাল। সত্যি আরও আগেই করা উচিত ছিল। তুমি সব বন্দোবস্ত শুরু করো। ইকবাল সাহেব একটা শুকনো হাসি দিয়ে উঠে চলে গেলেন। তারপর নিজের রুমে গিয়ে কল করলেন কালকের সেই নম্বরে। সকালের নাস্তা শেষ করে সকলের থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলো সীমান্ত, আয়ুষ। পেছনে পেছনে এসেছে বাড়ির প্রায় সকলেই। প্রতিমা দেবী, সাবধানে যাস বাবা। বড্ড চিন্তা হয় তোদের নিয়ে। আয়ুষ, আমাদেরও কি এখন ফিডার হাতে দেবে? ডায়াপার পোড়াবে মেজমা। শর্মিলী দেবী আয়ুষের দিকে হাত তুলে মারের ইশারা করে বললেন। শর্মিলী দেবী, খুব পাকা হয়েছ তাই না? একদম ওখানে গিয়ে বাদরামি করবি না। স্বামীরা ছলো চোখে আয়ুষের দিকে তাকিয়ে আছে। কালকের রাগটা এখন কোথায় গায়েব হয়ে গেছে? তার পরিবর্তে নরম কণ্ঠে বলল, স্বামীরা, আবার এসো আয়ুষদা। অনিমেষ বাবু, চল তোদের স্টেশন অবধি ছেড়ে আসি। প্রতিমা দেবী, দুগ্গা দুগ্গা। সীমান্ত, আয়ুষ সবাইকে প্রণাম করে লাগেজগুলো গাড়িতে তুলতেই আয়ুষ সীমান্তের দিকে তাকিয়ে বলল, আয়ুষ, এই যা। নূরকে একবার বলা হলো না। বলেই ছুট লাগালো চিলেকোঠার দিকে। সীমান্ত কেবল ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ইকবাল সাহেবের নম্বর ভেসে উঠতেই সেও এবার রিসিভ করে কথা বলতে বলতে চিলেকোঠার দিকে এগিয়ে গেল। সীমান্ত, জি স্যার বলুন। ইকবাল সাহেব, তুমি আমার ছেলের বয়সী। আমাকে আঙ্কেল বলতে পারো। বাবা, বলছিলাম যে আমি কি একবার নূরের সাথে কথা বলতে পারি? সীমান্ত, একটু হোল্ড অন করুন, আমি দিচ্ছি। বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছে নূর। ফ্যানের বাতাসে ছোট ছোট চুলগুলো এসে আছড়ে পড়ছে মুখে, কপালে। পাশেই ক্যান্ডি চুলের ওপর গড়াগড়ি খাচ্ছে, তবে তাতে মনে নেই নূরের, সে এখন এক ধ্যানে ডুবে রয়েছে বইয়ের ভাঁজে। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে হুঁশ ফিরল নূরের। চটজলদি উঠে ভালোভাবে ওড়না জড়িয়ে ঘোমটা টেনে দরজাটা একটু ফাঁক করে সরে দাঁড়াতেই হাসি মুখে আয়ুষ বলে উঠল, আয়ুষ, আমি আর স্যামি আজ দিল্লি চলে যাচ্ছি নূর। তুমি কিন্তু একদম চিন্তা করো না। কোনো সমস্যা হলে ভাইয়াকে বলো কেমন? কথাটা শুনে নূরের এহসানের কথাটা মনে পড়ে গেল। চোখের কোণে পানি এসে গেছে। মলিন কণ্ঠে বলল, নূর, দোয়া করি আপনাদের সফর নিরাপদ হোক ভাইয়া। আমিন। আয়ুষ তার হাসিটা আরো প্রসারিত করে বলল, আয়ুষ, আমিন। ওর বলার ধরনে হাসি এসে গেল নূরের। তবে উত্তরে কিছু বলার আগেই সীমান্ত এগিয়ে এসে হাতের ফোনটা বাড়িয়ে দিল। সীমান্ত, আপনার বাড়ি থেকে ফোন। নূর ওড়নার আড়ালে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে ধরতেই ওপাশ থেকে ইকবাল সাহেব বললেন, ইকবাল সাহেব, কেমন আছিস মা? নূর, আসসালামু আলাইকুম ছোট আব্বু। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা? ইকবাল সাহেব, ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোর কি ওখানে থাকতে খুব কষ্ট হচ্ছে বেটা? নূর, না ছোট আব্বু। এখানে সবাই খুব ভালো। কিন্তু তোমাদের কথা মনে পড়ে। আর ভাইজান? ইকবাল সাহেব, কাঁদবি না নূর। তোকে কিছু কথা বলিট, মন শক্ত করে শোন, এখন থেকে তুই সোজা আমাকে ফোন করবি যে কোনো দরকারে, আর সব সময় চোখ কান খোলা রাখবি। আমি যত তাড়াতাড়ি সম্ভব সব ব্যবস্থা করব। ভাগ্যের ওপর কারো হাত থাকে না রে মা, তাই একদম কান্নাকাটি নয়। এখন রাখি, আল্লাহ হাফেজ। নূর, আল্লাহ হাফেজ ছোট আব্বু। নূর আবার ফোনটা সীমান্তকে ফেরত দিয়ে ঘোমটার আড়ালে চোখ দুটো মুছে নিল। আয়ুষ, তবে এবার যাওয়া যাক স্যামি। সীমান্ত নূরের উদ্দেশ্যে বলল। সীমান্ত, সাবধান থাকবেন। কোনো সমস্যা হলে নিঃসংকোচ হয়ে জানাবেন। আসছি। সীমান্ত যাওয়ার জন্য পা বাড়াতেই পেছনে থেকে ক্ষীণ স্বরে শুনতে পেল, নূর, সাবধানে। সীমান্তের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা উদয় হয়ে আবারও ততক্ষণাৎ মিলিয়ে গেল। ঘড়িতে সময় সকাল 8:49। শাওয়ার শেষে কোমরে শুধু একটা টাওয়েল জড়িয়ে বেরিয়ে এলো সীমান্ত। ফর্সা শরীরে বিন্দু বিন্দু জল এখনো লেগে আছে। বাম হাতে চুলের ভাঁজে আঙ্গুল চালাতে চালাতে সীমান্ত এসে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে।
তারপর সাদা গেঞ্জির উপর নিজের ইউনিফর্মের শার্টের শেষ বোতামটা লাগিয়ে নিতেই তা আটসাঁট হয়ে বসল তার বলিষ্ঠ শরীরের সাথে। ক্লিন সেভ করাই গাল দুটো বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। এরপর চুলগুলো ঠিক করে নিয়ে পরিপূর্ণ তৈরি হয়ে ক্যাবিনেট থেকে কালো রঙের বুট জুতোর ফিতেটা ঝটপট বেঁধে উঠে দাঁড়ালো। টেবিলের উপর থাকা প্রফেশনাল ক্যাপটা মাথায় চাপিয়ে নিজেকে আরেকবার আয়নায় দেখে নিল। সব ঠিকঠাক বুঝে এবার গটগট পায়ে বেরিয়ে এলো তার জন্য বরাদ্দকৃত 2 কামরার কোয়ার্টার থেকে। সিঁড়ি বেয়ে ওঠার সময় যাদের সাথে দেখা হলো তারা সকলেই হাসিমুখে গুড মর্নিং জানাতে ভুলল না। সীমান্ত নিজের চিরায়ত স্বভাবে মাথাটা ওপর নিচ করে তাদের সহমত জানিয়ে চলে গেল। তৃতীয় তলায় করিডোরের শেষ রুমের সামনে এসে তারপর কাটাই কাটাই ঠিক 9টায় খোলা দরজায় দুবার টোকা দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। ততক্ষণাৎ ভেতরে থাকা মানুষদের বাক্যালাপ থেমে গেল। এরপর কাম ইন কথাটা শুনেই সীমান্ত ভেতরে গিয়ে দেখল সামনের চেয়ারে গম্ভীর হয়ে বসে আছেন তার ঊর্ধ্বতন কর্মকর্তা চিফ অফ ফায়ার সার্ভিসের ব্রিগেডিয়ার জেনারেল জনাব হেমায়েত কুরাইশি। এপাশের দুটো চেয়ারে নতমস্তকে বসে আছেন টেকনিক্যাল এন্ড মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের তার সহকর্মী জয়কৃষ্ণ গোপী এবং এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেক্টরের জুনিয়র অফিসার রতনলাল পাণ্ডে। সীমান্ত বুঝল রুমের মধ্যে বেশ জটিল কিছু নিয়ে আলোচনা হচ্ছিল। তাই চুপচাপ একপাশে সোজা হয়ে দাঁড়িয়ে থাকল। এদিকে কুরাইশি তাদের দুজনের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলতে লাগল। হেমায়েত কুরাইশি, সো দিস টাইম আই ওন্ট টেক এনি অ্যাকশন বাট ইন দ্য এইসি গুস্তাখি মাফ নেহি হোগা। ওকে, বট ইউ ক্যান লিভ নাও শেষের কথাটায় বেশ জোর দিয়েই বললেন তিনি। সাথে সাথে দুজন দাঁড়িয়ে স্যালুট জানালো। যাওয়ার আগে জয়কৃষ্ণ বাবু জ্বলন্ত দৃষ্টিতে একবার সীমান্তের দিকে তাকিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। পেছনে পেছনে গেল রতনলাল পাণ্ডে। সীমান্ত ভ্রু কুঁচকে তাকিয়ে বেশ বুঝতে পারল যে বয়সে ছোট সহকর্মীর সামনে করা অপমানে জয়কৃষ্ণ বাবুর বেশ মানে লেগেছে। তবে সেসবের পরোয়া কোনোদিনই করেনি সে। এবার স্যারের দৃষ্টি আকর্ষণ করতে পুনরায় গুড মর্নিং জানালো সীমান্ত। সাথে সাথে কুরাইশি সাহেব হালকা হেসে তাকে বসতে ইশারা করল। সীমান্ত মাথার ক্যাপটা খুলে বসতেই কুরাইশি সাহেব বললেন, কুরাইশি, সো হাউ ইজ ইউর হলিডে মাই বয়? সীমান্ত, অল গুড স্যার, বাট লাস্ট টাইম বম ব্লাস্টিং বাকিটা বলার আগেই কুরাইশি সহমতের ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে বললেন। কুরাইশি, উমমাই নো পুলিশ কমিশনার সে বাত হুয়া হ্যায় মেরে। আব ডিরেক্টলি তো ইয়ে হামারা মামলা নেহি হ্যায়। সীমান্ত, বাট স্যার इट्स ए प्री-प्लान्ड टेररिस्ट अटैक, 1 महीने के अंदर 2 बार हमले। कुरैशी, मुझे मालूम है बेटा। देश में शांति कायम रखना हमारा फर्ज है और हम हर हालत में अपना फर्ज अदा करेंगे। বলেই চুপ হয়ে ভাবতে লাগলেন। সীমান্ত নিজেও এবার চুপ করে রইল। হঠাৎ কুরাইশি সাহেব কিছু মনে পড়ার ভঙ্গিতে বললেন, কুরাইশি, আচ্ছা টেল মি ওয়ান থিং রয়হার্ট এভাউট দ্য গার্ল। तुम्हें उस दिन हॉस्पिटल जाने बोला था मैंने रिमेम्बर। সীমান্ত, সি ইজ অ্যাট মাই হোম স্যার। সীমান্তের অকপটে বলা কথাটায় এবার কিছুটা অবাক হয়েছেন কুরাইশি সাহেব। তারপর জানতে চাইলেন, কুরাইশি, বাট হাউ? সীমান্ত, লেট মি এক্সপ্লেইন পর্যায়ক্রমে সকল ঘটনা খুলে বলার পর কুরাইশি সাহেব সীমান্তের দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন, কুরাইশি, आई एम प्राउड ऑफ यू, बार तुम्हें मुझे बताना चाहिए था। সীমান্ত, সিচুয়েশনে হি কুশ। কুরাইশি, হুম आई कान अंडरस्टैंड लेकिन হুঁশিয়ার রেহনা সেইফি ফাস্ট আপ তুম যাও। সীমান্ত ইশারাটা বুঝতে পেরে মাথা নাড়িয়ে সম্মতি জানালো তারপর উঠে দাঁড়িয়ে স্যালুট জানিয়ে বেরিয়ে এলো রুম থেকে। গ্রাউন্ড ফ্লোরে আসতেই হন্তদন্ত হয়ে তার দিকে ছুটে এলো বছর 25-এর জুনিয়র টেকনিক্যাল অপারেটর শান্তনু। তারপর এদিক ওদিক তাকিয়ে সীমান্তের উদ্দেশ্যে বলল, শান্তনু, স্যার। সীমান্ত, কি সমস্যা শান্তনু? শান্তনু, স্যার एक जरूरी सीक्रेट बात है। हमारे यूनिट इंचार्ज गोपी सर हॉटलाइन पर इमरजेंसी टीम को जानबूझ के 20 मीटर लेट कारों के अलर्ट करते हैं। इनफैक्ट एम्बुलेंस भी लेट। उस दिन आपका ऑपरेशन न्यूज भी गोपी सर शुरू में हाइड किया था। সীমান্ত এবার বুঝল কেন কুরাইশি সাহেবের কেবিনে দুজনের খাতিরদারি চলছিল। সে পুনরায় গম্ভীর মুখে শান্তনুকে বলল, সীমান্ত, ওকে, নেক্সট টাইম খেয়াল করব। বলেই নিজের কেবিনের দিকে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে প্রশান্তির হাসি হাসল শান্তনু।
সীমান্ত রায়চৌধুরীর কর্তৃত্ব যে তার ডিপার্টমেন্ট হেডের থেকে অনেক বেশি তা সকলেরই অবগত। সঠিক মানুষকে খবরটা দিয়ে নিশ্চিন্ত মনে নিজের কাজে ফিরে গেল শান্তনু। বিকেলের শেষ রোদটা এখন ম্লান হয়ে টেবিলের ওপর আড়াআড়ি ভাবে পড়েছে। অল্প স্বল্প লোকজনের উপস্থিতিতে কিছুটা চনমনে হয়ে উঠেছে চারপাশ, মাথার ওপর খোলা আকাশ। এখান থেকে তাকালে চোখে পড়ে নিচের ব্যস্ত দিল্লির রাস্তা, সেদিকে তাকিয়ে কফির কাপে শেষ চুমুকটা দিয়ে বাম হাতের কালো ঘড়িতে একবার চোখ বুলিয়ে নিল। 13 মিনিট হয়ে গেছে তার কফি শপে আসার। এবার সীমান্ত পাশের মেনুকার্ডটা তুলে নিয়ে চোখ বুলোতে শুরু করল। এমন সময় কাঙ্ক্ষিত ব্যক্তি কফি শপে এসে এদিক ওদিক তাকিয়ে সীমান্তের টেবিলের দিকে এগিয়ে গেল। সামনে কারো উপস্থিতি বুঝে চোখ তুলে তাকাতেই সীমান্ত দেখল তার সামনে প্রায় বছর 32-এর এক মধ্যবয়সী যুবক হাসি মুখে দাঁড়িয়ে আছে। পরনে হোয়াইট জিন্সের সাথে ডার্ক ব্লু রঙের টি শার্ট, কলারের শেষ মাথায় বুকের উপর একটা রোদ চশমা ঝুলানো, বুদ্ধিদীপ্ত দুটি চোখে সাহসী নির্ভীক ভাব ফুটে উঠেছে। উজ্জ্বল শ্যামবর্ণের ঝকঝকে চেহারায় ছোটখাটো মানানসই গোঁফ, উচ্চতায় সীমান্তের থেকে সামান্য কম। সীমান্তের দৃষ্টি দেখে আগন্তুক নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে কিছুটা হেসে বলল, আগন্তুক, মি রায়চৌধুরী রাইট? সরি, দেরি হয়ে গেল, দিল্লির এই জ্যাম ফফ। সীমান্ত, ইটস ওকে, তাহলে আপনি ফারদিন শেখ? সীমান্ত কথাটা শেষ করার আগেই বলে উঠল আগন্তুক। তারপর পাশের চেয়ারে বসে ওয়েটারকে ডাক দিয়ে দুটো কফি অর্ডার করে নিল। সীমান্ত, তা আমাকে তলব করার কারণটা কি জানতে পারি? ফারদিন, আরে আস্তে আস্তে মশাই, সবে তো এলাম, বলে ওয়েটারের আনা কফির কাপে শব্দ করে একটা চুমুক বসিয়ে ধীরে সুস্থে সীমান্তের দিকে তাকিয়ে অনেকটা এক্সপ্লেইন করার ভঙ্গিতে বলল, ফারদিন, আসলে কি বলুন তো, আমাদের কাজই হচ্ছে দেরিতে পৌঁছানো। আশা করি আপনি বিরক্ত হননি। সীমান্ত, কাজের কথায় আসা যাক। ফারদিন, ঠিকই শুনেছি আপনার নামে, বলে হালকা হেসে নিয়ে এবারে বেশ সিরিয়াস হয়ে বলল। ফারদিন, রুকাইয়া বিনতে নূরজাহান এবং এহসান আব্দুল্লাহ, নাম দুটো শুনেছেন নিশ্চয়। আপনার তো চেনা উচিত। সীমান্ত, ভনিতা না করে সরাসরি বলুন। ফারদিন, বেশ কিছুদিন আগে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আমাদের হেডকোয়ার্টারে তাদের মিসিং কমপ্লেইন আসে। এরপর কেসটা আমার আন্ডারে, তারপর জানতে পারলাম হসপিটালে ওনাকে শেষবার আপনার সাথে দেখা গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, রুকাইয়া বিনতে নূরজাহান এই মুহূর্তে কোথায়? সীমান্ত বুঝল লোকটা সব জেনে বুঝেই তাকে প্রশ্ন করছে। সে সরাসরি চোখের দিকে তাকিয়ে বলল, সীমান্ত, উনি এই মুহূর্তে আমার বাড়িতে আশ্রিতা আছেন। ফারদিন, কেন জানতে পারি? না মানে, নাম পরিচয়হীন একটা মানুষকে হঠাৎ নিজের বাড়িতে নিয়ে গেলেন কোনো বিশেষ কারণ? সীমান্ত কথার ইঙ্গিতটা বুঝে এবার কিছুটা জোরেই বলল, সীমান্ত, ইন্সপেক্টর, ভাষা সংযত করুন। আমি কেবল নিজের দায়িত্ব হিসেবে ওনাকে সাহায্য করেছি। এরপর দেশে পাঠানোর জন্য যা করতে হবে তাই করব। ফারদিন, আপনি তো দেখছি রেগে যাচ্ছেন অফিসার। কুল কুল, বি পেশেন্স। আচ্ছা, আপনার কি মনে হয়নি একজন বিদেশির লাশ দাফনের আগে লোকাল থানায় ইনফর্ম করা উচিত ছিল? সীমান্ত, সময় সুযোগ থাকলে অবশ্যই জানাতাম। যদিও পরে ইনফর্ম করা হয়েছে। ফারদিন, তা আপনি যে ওনার দেশে ফেরার কথা বলছেন তা কি এত সহজেই সম্ভব? সীমান্ত, মানে? ফারদিন, মানে সেদিন হামলার আগে আমাদের লোকাল থানায় একটা ফোন আসে, কিন্তু কোনো কিছু বলার আগেই ডিসকানেক্ট হয়ে যায়। সীমান্ত, তো? ফারদিন, ফোন নাম্বারটা ছিল বাংলাদেশি এবং সেটা এহসান আব্দুল্লাহ নামে রেজিস্ট্রার করা। সীমান্ত, কি বলতে চাইছেন? ফারদিন এবার নিজের বাম হাতের তলায় থাকা হলুদ ফাইলটা ঠেলে দিল সীমান্তের দিকে। সীমান্ত ফাইলটা খুলে দেখল এহসানের পোস্টমর্টেম রিপোর্ট, যাতে স্পষ্ট লেখা মৃত্যুর আগে মাথায় প্রচণ্ড ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। সীমান্ত এবার বেশ চমকে গিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, সীমান্ত, তাহলে কি? সীমান্ত দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে ফারদিন বলতে লাগল, ফারদিন, আই ডোন্ট নো অফিসার। এখন প্রশ্ন তিনটে। 1. এহসান আব্দুল্লাহ ঠিক কি বলতে সেদিন ফোন করেছিল? 2. কে বা কারা তাকে আঘাত করেছে? এবং 3. এই দুজনের সাথে সেদিনের বোমা হামলার যোগসূত্র কোথায়? শেষের কথাটায় বেশ অসন্তোষ ফুটে উঠল সীমান্তের চেহারায়। সীমান্ত, তাহলে আপনার বক্তব্য কি?
ফারদিন, কেসটার সুরাহা না হওয়া অবধি যে ওনাকে ছাড়া যাবে না অফিসার। সন্দেহের প্রথম তীরটা যে ওনার দিকেই বর্তায়। কাজেই তদন্তের স্বার্থে ওনাকে তো এখানে থাকতেই হবে। প্রয়োজন পড়লে আমাদের দিল্লি থানার খাতিরদারিও করা হতে পারে। এমনকি লাশটা পুনরায় তুলতেও হতে পারে। সীমান্ত, কি? ফারদিন, আমি নিজেও এর পক্ষপাতী নই অফিসার। তবে সেটা ডিপেন্ড করছে পরিস্থিতির ওপর। সীমান্ত এবার থমথমে গলায় বলে উঠল। সীমান্ত, আই হোপ আপনার আর কিছু বলার নেই। ইনভেস্টিগেশনের যথাসাধ্য হেল্প আমি করব। ওকে গুড বাই বলেই গটগট পায়ে হেঁটে কফি শপের বাইরে চলে গেল। ফারদিনের কথাগুলো যে ওর মোটেও মনোপুত হয়নি তা চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে। সীমান্তের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে ফারদিন আবার আয়েশ করে কফির কাপে চুমুক দিতে লাগল। কলকাতার অভিজাত নাইট ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে সারা। পরনে হাঁটু অবধি স্লিভলেস মেরুন ক্রপ টপ, হাতে ছোট্ট পার্স, পায়ে হোয়াইট স্টিলেটো। ওকে এগিয়ে আসতে দেখেই দরজায় দাঁড়ানো দুজন গার্ড সরে দাঁড়ালো। সারা রায়চৌধুরী যে এই ক্লাবের খুব পরিচিত মুখ তাই চিনতে ভুল হয়নি তাদের। সারা ভেতরে যেতেই কান ফাটানো উচ্চ শব্দের মিউজিক শুনতে পেল। অন্যদিনের তুলনায় আজ ভিড়টা বড্ড বেশি মনে হলো সারার। দেওয়ালের একপাশে কিছু বার্থডে স্টিকার দেখল সারা, তবে আধো অন্ধকারের রঙিন আলোয় ঠিকমতো নামটা বুঝতে পারল না। ভিড়ের মধ্যে হাঁসফাঁস করে উঠল তার মন। তাই ড্রিঙ্কস কাউন্টারে কিছুটা ফাঁকা দেখে সেখানে গিয়ে বসল। ওকে বসতে দেখে ওয়েটার সারার পছন্দের একটা মিডিয়াম সফট হুইস্কি বানিয়ে এগিয়ে দিল সারার দিকে। সারা সেটা দেখে ওয়েটারের দিকে তাকিয়ে হালকা হেসে ডান হাতে গ্লাসটা সরিয়ে দিল। তারপর এদিক ওদিক তাকিয়ে কোথাও বিক্রমকে না দেখে ওপরের তলায় এগিয়ে গেল। বামদিকে ডান্স ফ্লোরে চোখ যেতেই সারা দেখল বিক্রম একটা মেয়ের কোমর জড়িয়ে ধরে গলায় মুখ ঘষতে ঘষতে ঠোঁটের ওপর হামলে পড়েছে, অন্য হাতটা ঘুরে বেড়াচ্ছে মেয়েটার শরীরের কোমল অঙ্গগুলোতে। মেয়েটাও সমান তালে বিক্রমের পিঠ আঁকড়ে ধরে উপভোগ করছে। লজ্জায়, ঘৃণায়, রাগে যেন দপ করে জ্বলে উঠল সারা। তারপর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে গেল বিক্রমের দিকে। কোয়ার্টারে নিজের মাঝারি আকারের সিঙ্গেল বিছানায় শুয়ে অস্থির হয়ে এপাশ ওপাশ করে চলেছে সীমান্ত। ঘুম নামক বস্তুটা যেন আজ অলীক বস্তু হয়ে উঠেছে। সীমান্তের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে সকালে শান্তনুর কথাটা। নিজের ইউনিটের বাইরেও তো তাকে দেখতে হয়। সেখানে এমন গাফিলতি মেনে নেওয়া যায় না। এরপর যুক্ত হয়েছে বিকেলে ইন্সপেক্টর ফারদিনের কথাগুলো। মন বলছে মানুষ চিনতে তার ভুল হয়নি, তবে সে তো এখনো অনেক কিছুই জানে না। ধোঁয়াশা তো রয়েই যায়। যদি সত্যিই ওই ঘটনার সাথে এহসান, নূর জড়িত থাকে তবে তো। না, আর কিছু ভাবল না সীমান্ত। দোটানায় পড়ে শেষমেশ বিছানার পাশের টেবিলে থেকে ফোনটা হাতে তুলে নিয়ে ডায়াল করতে লাগলো। চিলেকোঠার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে নূর। মাথার খোপাটা বেশ খানিকটা ঢিলে হয়ে বালিশের উপর ছড়িয়ে পড়েছে। সাদা ওড়নাটা পড়ে আছে বিছানার একপাশে, ফুল স্পিডে ফ্যানের বাতাসেও না, গলায় হালকা সেদবিন্দু জমা হয়েছে। নিচে দুহাত দুদিকে ছড়িয়ে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে চুমকি। এমন সময় টেবিলের উপর তারস্বরে বেজে উঠল চুমকির ছোট্ট টুনটুনি বাটন ফোনটা। ফোনের শব্দেও চুমকির কুম্ভকর্ণের রাগঝুসে ঘুম না ভাঙলেও নূরের ঘুমটা হালকা ভেঙে গেল। আন্দাজে হাত বাড়িয়ে ফোনটা তুলে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে অস্থির হয়ে সীমান্ত বলে উঠল। সীমান্ত, চুমকি। উনি কি ঘুমিয়ে পড়েছেন? নূরের ঘুমের রেশ তখনও কাটেনি, তাই কিছুই সেভাবে বুঝল না। কেবল অস্ফুট স্বরে আওয়াজ করল, নূর, উম। রাতের নিস্তব্ধ পরিবেশে জমাট বাঁধা অন্ধকারে মিশে চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আয়ান। মনের মধ্যে হাজারো প্রশ্ন দ্বিধা তাকে ঝাপটে ধরেছে। সম্পর্কের সমীকরণ বদলেছে। ওই যে রাগী, মেজাজি মেয়েটা এখন তার স্ত্রী। কথাটা মাথায় আসতেই আরো অস্বস্তিতে গাঢ় হয়ে উঠল ভেতরটা। আয়ান অবুঝ নয়। সম্পর্ক, দায়িত্ব এসব বরাবরই তার কাছে মূল্যবান। সত্যি কি সেগুলো এত সহজেই তা ভেঙে গুড়িয়ে দেয়া যায়? কিন্তু তাহলে একটা সম্পর্ক বাঁধতে গেলে যে আরো অনেকগুলো সম্পর্ক ভেঙে যাবে। বিশেষ করে ননিবালা দেবী কখনোই এই অন্যায় মেনে নিবে না। তার ভাষায় এ মহাপাপ। আয়ানের কি তাহলে এই সম্পর্কে রীতি টানা উচিত? উফ, কথাটা ভাবতে এত খারাপ লাগছে কেন? মনের ভাবনাগুলো একপাশে সরিয়ে রেখে আয়ান রুমে এসে ল্যাপটপটা নিয়ে বিছানায় বসল। অন্তরা দেবীরা এখনো কলকাতা থেকে ফেরেনি।
এত বড় বাড়িতে গুটিকতক কাজের লোক ছাড়া এখন সে একা। মাইন্ড ডাইভার্ট করতে বেশ কিছু ক্রিটিক্যাল হার্ট অপারেশনের অভিজ্ঞতা নিয়ে ডাক্তারদের নানান আর্টিকেল পড়তে শুরু করলো। দুপাতা পড়া হয়েছে এমন সময় হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল আসায় মনোযোগ ক্ষুণ্ণ হলো আয়ানের। স্ক্রিনে ভেসে উঠল দেবিকা সিংহানিয়া নামটা। এবার বেশ বিরক্ত হলো আয়ান। ইন্টার্নশিপ চলাকালীন সময়ে তার সিনিয়র রমাকান্ত সুব্রমণিয়ামের কাছে দেবিকা তার হার্টের কিছু সমস্যায় তাদের নার্সিংহোমে আসলে আয়ানের সাথে পরিচয় হয়েছিল। সেই থেকে মেয়েটা উৎপাত শুরু করেছে। কিছুটা নিমরাজি হয়েই কল রিসিভ করল আয়ান। তখনই ওপাশ থেকে ভেসে উঠল বছর 22-23-এর এক হাস্যোজ্জ্বল তরুণীরা। মেয়েটা যথেষ্ট আল্ট্রা মডার্ন। ওপাশের পরিবেশ দেখে আর কিছুটা মিউজিকের শব্দে আয়ান বুঝল এটা কোন ক্লাব। একটা বার কাউন্টারের সামনে বসে আছে দেবিকা। আয়ান এবার দেবিকার দিকে খেয়াল করতেই সাজপোশাক দেখে অস্বস্তিতে পড়ে দৃষ্টি সংযত করল। দেবিকা, হেই জুনিয়র, হোয়াটসঅ্যাপ? আয়ান ফাইন বলে আর পাল্টা প্রশ্ন করল না। তবে এতে মোটেও বিরক্ত হল না দেবিকা। প্রথম দিন দেখেই এই নবীন ডাক্তারকে মনে ধরেছিল তার। কিন্তু অনেক চেষ্টা করেও আয়ানের মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়নি। এবার একটু কামনীয় ভঙ্গিতে বলল, দেবিকা পুছোগে নেহি মে কায়োশি হু। আয়ান, আই থিঙ্ক ফিজিক্যালি আনস্টেবল পার্সন পার্টিতে আসা ঠিক না, রাইট? দেবিকা আয়ানের সূক্ষ্ম খোঁচাটা গায়ে মাখল না, বরং নিজেই বলে উঠল, দেবিকা, হাউ ডু আই লুক ডক্টর? আয়ান বিষয়টা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে কিছুটা গম্ভীর গলায় বলল, আয়ান, কল কিউ কিয়া হ্যায় আপনে? দেবিকা, আসলে আমি এখন কলকাতা। আজ আমার কাজিনের বার্থডে। আমি কি ড্রিঙ্কস করতে পারবো? বলেই চোখের ইশারায় বার কাউন্টারের ওপর পড়ে থাকা ছোট ছোট ভোদকার গ্লাসগুলো দেখিয়ে দিল। আয়ানের চতুর মস্তিষ্ক বুঝল এটা কেবলই ওকে কল করতে দেবিকার একটা বাহানা। তারপরও পেশার সাপেক্ষে নিজেকে স্বাভাবিক রেখে বলল, আয়ান, আপনি স্পট মিডিয়াম ট্রাই করতে পারেন। দেবিকা, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আয়ান, ওকে বাই। দেবিকা, আরে ডক্টর প্লিজ নো, যারা মেরি বাত তো শুনো বলে স্ক্রিনের দিকে একটু ঝুঁকে এলো। সেই সাথে দৃশ্যমান হয়ে উঠল তার হাইনেক টপ ব্লাউজের উপর আধোখোলা বুকের ক্লিভেজ। আয়ান এবার রেগে গিয়ে কলটা কাটতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই দেবিকার থেকে কিছুটা দূরে চেনা পরিচিত একটা মুখ দেখেই হাতটা থেমে গেল। একদৃষ্টিতে তাকিয়ে রইল ল্যাপটপ স্ক্রিনে ভেসে ওঠা সেই রমণীর পানে। নূরের ঘুমের মধ্যে মুখনিসৃত উত্তেজক শব্দটা শুনেই চোখ দুটো বন্ধ করে নিল সীমান্ত। এতক্ষণের মন মস্তিষ্কের যুদ্ধ থেমে তাতে ছড়িয়ে পড়ল এক ফোঁটা বারিধারার শীতলতা। সীমান্ত বুঝল এই কণ্ঠের মালকিন চুমকি নয়, বরং অন্য কেউ। আর এই কাঙ্ক্ষিত অন্য কেউটা রুকাইয়া বিনতে নূরজাহান। সীমান্ত এক মিনিট চুপ থেকে নরম কণ্ঠে শুধাল, সীমান্ত, মিস রুকাইয়া বিনতে নূরজাহান? নূর, হুম। সীমান্ত, আমার কথাগুলো শুনছেন? নূর, হুম। সীমান্ত, আপনি দিল্লি কেন এসেছিলেন? নূর, হু। সীমান্ত বুঝে গেছে এখন আর কিছু বলেই লাভ নেই, তবে এখন তার অস্থিরতা গুলো কেটে যাচ্ছে। এবার কিছুটা থেমে বলল, সীমান্ত, আমি যা বলবো তাতেই হুম বলবেন আপনি। নূর, হুম। সীমান্ত, ঠিক আছে। তবে ঘুমুন, রাখছি। নূর, ঘুম বাড়িয়ে দাও। কথাটা শুনে এক মুহূর্ত চমকে উঠল সীমান্ত। হৃদস্পন্দন বেড়ে গেল। তারপর বুঝল নূর হয়তো ঘুমের ঘোরে বাড়ির কাউকে মনে করেই কথাটা বলেছে। সজ্ঞানে যে মেয়ে কথা বলতে তুতলায় ঘুমের মধ্যে, তার এমন কথায় সীমান্তের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ওপাশ থেকে এবার ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে দেখে সীমান্ত নিজে থেকেই কলটা কেটে দিল। সারা বিক্রমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গেল ডান্স ফ্লোরের কাছে, তারপর এক হেঁচকা টানে সরিয়ে দিল মেয়েটাকে। আকস্মিক ঘাকুনিতে চমকে উঠল বিক্রম। ঠোঁটের গোড়ায় গালি এসে গেছে, কিন্তু পাশে তাকিয়ে সারাকে দেখে বেশ ঘাবড়ে গেল। এদিকে মেয়েটার চোখে মুখে বিরক্তি ঝরে পড়ছে। বিক্রম সারার দিকে তাকিয়ে বলল, বিক্রম, সারা বেবি আসলে। সারা বাম হাত উঁচিয়ে বিক্রমকে চুপ করতে বলে হনহন করে বেরিয়ে গেল নিচে। ওর যাওয়ার দিকে তাকিয়ে মেয়েটা বলে উঠল, মেয়েটা, হোয়াট দ্য হেল বিকি? কে মেয়েটা? বিক্রম, অসব কিছু না ডার্লিং। আমি আসছি এক্ষুনি। বলেই মেয়েটাকে একটা হাগ করে সারার পিছু পিছু ছুটল। বার কাউন্টারের সামনে এসে ধপ করে বসে পড়ল সারা।
তারপর সেই সরিয়ে রাখা ড্রিঙ্কসটাকে এখনো ওখানে পড়ে থাকতে দেখে হাত বাড়িয়ে ওটা তুলে গলাধঃকরণ করে নিল। নাহ, বিক্রমকে ওই অবস্থায় দেখে তার কষ্ট হয়নি। হয়েছে রাগ, আর সেটাও নিজের ওপর। ভুল মানুষকে বিশ্বাস করাই নিজের ওপর। এই চরম ক্রোধে সারার সর্বাঙ্গ যেন জ্বলে উঠল। প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়ে এখন সারার পাশে গিয়ে বসল বিক্রম। তারপর বলল, বিক্রম, বেবি, ইউ লুক সো হট টুডে। তুমি নিশ্চয় রাগ করনি। আসলে কি বলতো, তোমার কাছে ওরা চায় কোম্পানি, কিন্তু তুমি তো আমাকে ছুতেই দাও না। তাই একটু, তবে তুমি বললে আমি আর কারো কাছে যাব না। আজকের জন্য ওপরের রুমটা বুকআউট করেছি, তুমি আর আমি সারা রাত। সারা বিক্রমের কথায় গুম মেরে বসে ফুঁসছে। ওকে চুপ থাকতে দেখে বিক্রম ভাবল সারা এখনো রেগে আছে। তাই আরেকটু ক্লোজ হয়ে এলো। তারপর সারার নগ্ন হাঁটুর উপরে হাত বুলাতে বুলাতে মুখটা এগিয়ে নিয়ে গেল গলার কাছে। ব্যাস, এর বেশি আর দেখতে পারল না আয়ান। দেবিকাকে কিছু না বলেই খপ করে কলটা কেটে ল্যাপটপ বন্ধ করে দিল। প্রচণ্ড মিউজিকের আওয়াজে বিক্রমের কথাগুলো না শুনলেও দৃশ্যটা দেখেই বুকের ভেতর যেন আগুন জ্বলছে। ধ্বংস করে ফেলতে ইচ্ছে করছে সবকিছু। ফর্সা মুখটা ক্রমশ রাগে রক্তিম হয়ে উঠছে। সারার সাথে বিক্রমের সম্পর্কের কথা তো সে জানে। সেদিন চাক্ষুষ দেখেছে তাদের আপত্তিকর অবস্থায়, কই তখন তো এত খারাপ লাগেনি। তাহলে আজকের এই ঘনিষ্ঠতা এত পোড়াচ্ছে কেন তাকে? অবচেতন মন ভেতর থেকে বলে উঠল, সারা এখন আমার স্ত্রী। কিন্তু সেটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র। মনে মনে তো সারা অন্য কাউকে চাই। আয়ানের সব গুলিয়ে যাচ্ছে। মৃদু চিৎকার করে দুহাতে মাথাটা চেপে ধরে নিজের বিধ্বংসী অনুভূতি থেকে নিষ্কৃতি পেতে চাইল আয়ান। দেবিকা বুঝল না আয়ান হঠাৎ কল কেটে দিল কেন। এতক্ষণ ধরে দিব্যি তাকিয়ে ছিল তার দিকে। তাহলে আয়ান যে তার দিকে নয়, বরং তার পিছনে সারার দিকে তাকিয়ে ছিল, সেটা সে বোঝেনি। নিজের বিস্ময় কাটিয়ে ওঠার আগেই পেছনে থেকে কোনো কিছুর শব্দে ঘুরে তাকালো দেবিকা। দেখল একটা ছেলে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে একটা লম্বা ছিপছিপে সুশ্রী মেয়ে। ততক্ষণে মিউজিক বন্ধ হয়ে গেছে। পুরো গ্রাউন্ড ফ্লোরের সবার চোখ এখন সারার দিকে। আর সারা জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে বিক্রমের দিকে। বিক্রমের এই ঘনিষ্ঠতা তার কাছে কোনো বিষধর সাপের মতোই লাগছিল। সেদিন কিছুই বলতে পারেনি সারা, কিন্তু আজ আর চুপ থাকতে পারল না। অপমানে, রাগে ক্ষেপে গিয়ে এক প্রকার তেড়ে এলো বিক্রম। তারপর, বিক্রম, হাউ ডেয়ার ইউ সারা! তুমি আমাকে চড় মারলে আমাকে! সারা, তোর মতো পশুর জন্য একটা থাপ্পড় খুব কম হয়ে যায়। তোদের মতো নর্দমার কীটেরা প্রথমে ভালো মানুষের মুখোশ পরে মেয়েদের বোকা বানিয়ে নিজেদের শিকার বানাস। তারপর তার সবটুকু কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিস। জানোয়ার কোথাকার! বিক্রম, এই সারা! সারা, শাট আপ অ্যাল! গলা নামিয়ে কথা বল। আর কোনোদিন যদি আমার সাথে কোনোরকম যোগাযোগ করার চেষ্টাও করেছিস, তো আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা মাথায় রাখিস। বলেই হনহন করে বেরিয়ে গেল ক্লাবের বাইরে। ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে বিশ্রী একটা গালি দিল বিক্রম। সেই সাথে হায়নার মতো দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে বার্থডে সেলিব্রেটের সময় হয়ে আসায় সকলেই পুনরায় মিউজিক চালু হলো। তারপর আয়োজনে মেতে উঠল সবাই। একের পর এক পেগ নিয়ে চলেছে বিক্রম। মাথাটা নিচের দিকে এলিয়ে রেখেছে। ওকে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে কাঁধে হাত রাখল কেউ। বিক্রম মাথাটা একটু তুলে দেখল তার বন্ধু রবিন আর্জন। রবিন ওর কাঁধে চাপ দিয়ে পাশে বসতে বসতে বলল, রবিন, এখন এসব খেয়ে কি হবে মাম্মা? তখন তো চুপ করে গেলি। জোন, মেয়েটা তোকে সবার সামনে থাপ্পড় মারল। এলেম আছে বসতা, তুই কিছু করলি না কেন? রবিন, তুই ওকে এমনি এমনি ছেড়ে দিলি ভিকি? ওইকে বুঝিয়ে দিতে পারলি না কার সাথে লেগেছে? বিক্রম, কে বলেছে আমি ওকে ছেড়ে দিয়েছি? এবার জন, রবিন একসাথে অবাক হয়ে বলল মানে? বিক্রম এবার মাথাটা উঠিয়ে বাম হাতের গ্লাসটা একবারে শেষ করে ঠক করে ফাঁকা গ্লাসটা টেবিল রেখে বলে উঠল, বিক্রম, শালি, খুব দিমাগ না আমাকে থাপ্পড় মারে? ওর ওই তেজ যদি আমি বিছানায় পিষে ফেলতে না পারি, তো আমার নামও বিক্রম সেন নয়। রবিন আর্জন এবার খুশি হয়ে হাসতে লাগল। তারপর বলল, জোন, এমন ঝালমা বহুদিন টেস্ট করিনি ইয়ার। আমার কিন্তু ভাগ চাই। রবিন, ঈষৎ জিভে জল এসে যাচ্ছে ভাই। আমার তো একবার চাই চাই। ওদের কথার প্রতি উত্তর করল না বিক্রম।
কেবল হিংস্র হায়নার মতো জ্বলে উঠল তার চোখ দুটো। ঠোঁটের কোণে ফুটে উঠল এক কুটিল হাসি। ভোরের আধোছায়ার মাঝে এখন চারপাশ নিমজ্জিত। নরম ঘাসের ডগায় চুপি চুপি শিশির বিন্দু তার মমতার পরশ বুলিয়ে দিচ্ছে। হিমেল হাওয়ায় দুলছে ছোট্ট জলাশয়ের ভাসমান লাল সাদা শাপলাগুলো। সেদিকে তাকিয়ে চুপচাপ সিঁড়ির শেষ ধাপে বসে একটি মেয়ে। দূর থেকে ক্ষীণ স্বরে ভেসে আসছে মুয়াজ্জিনের কণ্ঠে মহান রবের প্রতি আহ্বান। অভ্যাসবশত এই সময় ঘুম ভেঙে যায় নূরের। চটজলদি উঠে অজু শেষ করে নিচে ঘুমন্ত চুমকির একপাশে কিছুটা জায়গা করে ফজরের নামাজ আদায় করে নিল নূর। এরপর নিঃশব্দে কয়েক পাতা কোরআন তেলাওয়াত করা শেষে জানালা দিয়ে একটু বাইরে দেখে নিল। নূর জানে এই সময় খুব একটা কেউ আসে না এদিকে। তাই কিছুটা সাহস করেই ভোরের প্রকৃতি বিলাসে বের হলো। যদিও নিরাপত্তা হিসাবে বোরখাটা পরতে ভুলেনি। চিলেকোঠা থেকে বেরিয়ে বাগানে আসতেই চোখে পড়ল এক সারিতে লাগানো হেলিকোনিয়া গাছের শেষ দিকে মাঝারি আকারের শিউলি গাছটার দিকে। এগিয়ে গিয়ে ঘাসের উপর থেকে দুহাতে অল্প কিছু ফুল তুলে নিয়ে প্রাণ ভরে সুবাস নিতে লাগল নূর। তখনই পেছনে থেকে মুখ বের করে ওর হাতের ওপর ঝুঁকে এলো ক্যান্ডি। নূর ক্যান্ডিকে দেখে আলতো হেসে বলল, নূর, এই ফুলগুলো দিয়ে তোকে একটা মালা বানিয়ে দিব আজ। ওর কথার কিছুই বুঝল না ক্যান্ডি। কেবল লেজ নাড়িয়ে মিউ বলে উঠল। নূর ক্যান্ডিকে নিয়ে ফিরে আসার সময় চোখ গেল জলাশয়ের ডান দিকের সিঁড়ির শেষ ধাপে কেউ বসে আছে। মুখটা পেছনে থাকায় ঠিক চিনতে পারল না নূর। গতকালের ঘটনায় সারারাত ঠিকমতো ঘুম হয়নি সারার, তাই বিক্ষিপ্ত মনকে প্রলেপ দিতে ভোরবেলায় এসে বসেছে এই জলাশয়ের সামনে। এদিকে সারার পাশে ক্যান্ডি এসে ওর কাছে ঘেঁষার চেষ্টা করতেই সারার ওকে দেখে সেদিনের কথাটা মনে পড়ে গেল। মনে মনে ভাবল শব্দ সেই নুচ্ছার বিড়ালের বলেই দূর ছাই করতে লাগলো। সারা, যা এখান থেকে দূর হ। ওকে এভাবে বসে থাকতে দেখে নূর কিছুটা এগিয়ে এসে ক্যান্ডিকে কোলে তুলে নিয়ে বলল, নূর, আপনার কি মন খারাপ আপি? সারা এতক্ষণে নূরকে খেয়াল করল। সত্যি তো, কেউ জানতেই চায়নি ওর মন খারাপ কিনা। কিন্তু এই কারণগুলো ও কাকেই বা বলবে? এ বলার মতো নয়। তাই থমথমে গলায় বলল, সারা, আমার মন খারাপ কিনা তা জেনে তোমার কোনো কাজ নেই। আমাকে একা থাকতে দাও। নূর, মন খারাপের কথা কাউকে বললে নিজেকে হালকা লাগে। আপনি আমাকে বলতে পারেন আপি। সারা, তোমাকে কি বললাম শুনতে পাওনি? আশ্রিতা আশ্রিতার মতো থাকো। যাও এখান থেকে। সারার রুক্ষ স্বরে নূরের মায়াবী চোখ দুটো অশ্রুতে ভরে উঠল। ঠোঁট চেপে ধরে কান্না আটকে ধীর পায়ে চিলেকোঠার দিকে চলে গেল নূর। সাক্ষী হয়ে কেবল শিউলি ফুলগুলো পড়ে রইল। নূর মহলের পরিবেশ আজ বেশ মুখরিত। নিকটবর্তী আত্মীয়ের পাশাপাশি চেনা পরিচিত মেহমানে পা ফেলা দেয়। বাগানের একপাশে শামিয়ানা টাঙ্গিয়ে ছেলেদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। অপর পাশে রান্নার আয়োজন চলছে। ইকরাম সাহেব একটু পর পর কপালের ঘাম মুছে সেই সবই তদারকি করছেন। এদিকে ইকবাল সাহেব এক কোণে শুকনো মুখে দাঁড়িয়ে আছেন। ভেতরে ভেতরে বড্ড অসহায় বোধ করলেও এক কৃত্রিম হাসি মুখে সবার সাথে কথা বলতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন। ইকরাম সাহেব ভাইয়ের মুখ দেখে চিন্তিত হয়ে এগিয়ে এসে কাঁধে হাত রাখলেন। ইকরাম সাহেব, কি হয়েছে তোমার ইকবাল? চিন্তিত লাগছে। ইকবাল সাহেব, কিছু না তো ভাইজান। ঠিক আছি আমি। আপনি বরং নিজেই ঠিক নেই। ইকরাম সাহেব, মানে? ইকবাল সাহেব ওনাকে ধরে স্ট্যান্ড ফ্যানের সামনে বসিয়ে দিয়ে বলল। ইকবাল সাহেব, নিজের প্রতি এত অযত্ন করেন কেন ভাইজান? আর একবারও রান্নার ওদিকে যাবেন না? আমি তো বললাম ক্যাটারিং সার্ভিসে বলি, আপনিই শুনলেন না। ইকরাম সাহেব, ওরা কেমন ভাবে করবে তাতে কি আর বাড়ির মতো বিশুদ্ধতা থাকে নাকি? তাই তো। ইকবাল সাহেব, থাক ভাইজান। এর চক্করে আপনার প্রেশার না বেড়ে যায়। আমি বরং পারভেজকে বলছি। ইকরাম সাহেব, ওকে আর কত দায়িত্ব দিই বলতো? ছেলেটা তো কাল থেকে এত করছে বাড়ির কাজ, অথচ আমার এহসানটা যে কবে আসবে? কথাটা শুনে বুকে কাটার মতো বিঁধল ইকবাল সাহেবের। নিজের দুর্বলতা ঢাকতে দ্রুত পারভেজকে ডাকার নাম করে বাড়ির ভেতরে চলে গেলেন। বাড়ির অন্দর মহলে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। হাফসা বেগম আর তহুরা খানমের সাথে হাত লাগিয়েছেন রোকসানা পারভিন। মেহমানদের আপ্যায়নে সকলেই প্রায় ব্যস্ত। সোফায় বসে পান চিবুতে চিবুতে সমবয়সী আত্মীয়দের সাথে কথা বলছেন নূরবানু বেগম।
ইকবাল সাহেব মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। ইকবাল সাহেব পারভেজকে এদিকে দেখেছেন আম্মা? নূরবানু বেগম কোনখানে যে দেখছি, মনে পড়তেছে না। ইকবাল সাহেব, আচ্ছা আমি দেখছি বলে ওপর তলায় আয়াত আরাজের রুমের দিকে যেতে লাগলেন। তখনই ওনার ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। ফোনের বিদেশি নম্বর দেখে দ্রুত রিসিভ করে নিজের রুমের দিকে গেলেন। অতঃপর যা শুনলেন তাতে যেন তার পায়ের তলায় মাটি সরে যেতে লাগল। নূরের চলে যাওয়ার পর সারা যেন নিজের হুঁশ ফিরে পেল। মন খারাপ হলে অনেক সময় ভালো কথাও তেতো লাগে। তখন কাকে কি বলে দেয় তার হদিস পাওয়া দুষ্কর, যার ফলস্বরূপ পরবর্তীতে আসে অনুশোচনা। সারার অবস্থাও এখন অনেকটা সেরকমই। নিজের ব্যবহারে সারা অনুতপ্ত হয়ে যখন বাড়ির দিকে ফিরল দেখল বাড়ির সকলের মাঝে বেশ উৎসব উৎসব ভাব। সারা গোল গোল চোখ করে দেখছে অন্তরা দেবী শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন অথচ মুখে হাসি। সারা কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, সারা, তোমরা সবাই হঠাৎ এত খুশি? আর পিউমনি কাঁদছে কেন? অনামিকা উঠে এসে সারাকে জড়িয়ে ধরে বলল, অনু, উফ সারা, আম সো হ্যাপি। দাভাই এত ভালো করবে আমি ঠিক জানতাম। সারা, মানে? প্রতিমা দেবী, তোর আয়ানদার রেজাল্ট আউট হয়েছে রে সারা। খুব ভালো করেছে আয়ান। সামিরা, ভালো বলে ভালো বড়মা। অল ইন্ডিয়ায় তৃতীয় র্যাঙ্ক করেছে আয়ান্দা। একেবারে রেকর্ড মার্ক। অন্তরা দেবী, আমার ছেলেটার কতদিনের স্বপ্ন আজ পূরণ হলো। এখন কি এ শান্তি লাগছে, আমি এক্ষুনি একবার ঠাকুর ঘর থেকে আসছি। শর্মিলী দেবী, ছেলেটা সত্যি হীরের টুকরো। সারাদিন মোবাইল না ঘেটে ওকে দেখে কিছু শিখলেও তো পারিস। সামিরা, উফ মা, ওকে এভাবে বলছো কেন বলতো? বনুও তো কত ভালো আঁকতে পারে। শর্মিলী দেবী, অসব কুকুর বিড়ালেকে কি হবে শুনি। মায়ের কথাগুলো আজ গায়ে লাগলো না সারার। বরং এতক্ষণের মন খারাপ যেন কোথায় উধাও হয়ে গেছে। আয়ানের সাফল্যে তার এত ভালো লাগছে কেন বুঝল না সারা। সিমি, এই অনু, আয়ানদাকে একবার কল করা না। অনু আয়ানকে পর পর দুবার ভিডিও কল করে অবশেষে পাওয়া গেল। আয়ান, বল। অনু, একই রে দা ভাই। এখন উঠলি নাকি? তুই কবে থেকে এত বেলা অবধি ঘুমোনো শুরু করলি? আয়ান, ওই আসলে কাল রাতে একটু মাথা ব্যথা ছিল আর কি, তুই বল না কেন কল করেছিস? সিমি, তোমার যে লটারি লেগে গেল বসো। একেবারে টপার। আয়ান, মানে? শৌখিনী দেবী, এত ভালো রেজাল্ট করেছো বাবা। আমরা খুব খুশি। খবরের কাগজে তোমার ছবি বেরিয়েছে যে। আয়ান এতক্ষণে বুঝল এদের খুশির কারণ। এতদিনের পরিশ্রম সফল হওয়ায় প্রশান্তিতে তার মনটা ভরে উঠল। এরপর একে একে সবাই আয়ানকে শুভেচ্ছা জানিয়ে অবশেষে এলো সারার পালা। আয়ানের ঘুমন্ত মুখের দিকে একবার তাকাতে বড্ড অস্বস্তি হচ্ছে সারার। একরাশ লজ্জা এসে ভিড় করেছে সারার মুখে। এদিকে নতমস্তকে সিমির পাশে দাঁড়ানো সারাকে দেখেই আয়ানের গতকাল রাতের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল। সারারাত ধরে সে ছটফট করেছে এই ফালতু মেয়েটার জন্য। মুহূর্তেই রাগ করে কলটা কেটে দিল আয়ান। অন্যদিকে সারা যখন লজ্জা ভেঙ্গে মুখটা তুলল বাম হাতে ধরা ফোনটার দিকে তখন দেখল কলটা ডিসকানেক্ট হয়ে গেছে। সাথে সাথে একরাশ হাহাকার এসে জমা হলো সারার অন্তকোণে। কি সব বলছেন আপনি? অসম্ভব। আপনার মাথা খারাপ হয়ে গেছে ইন্সপেক্টর। এহসান কখনো কোনো অনৈতিক কাজের মধ্যে জড়িত ছিল না। আর লাশ তুলতে হবে মানে কি? কাটাছেঁড়া কি কিছু কম হয়েছে? শেষের কথাটুকু বলতে গলা ধরে এলো ইকবাল সাহেবের। তখনই ওপাশ থেকে গমগমে গলায় বলে উঠল, ফারদিন, আমি বুঝতে পারছি আপনার অবস্থা। কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে কিছুই নেই। ওনারা এই কেসের সাথে জড়িত আছেন। ইকবাল সাহেব, আমি আপনাদের হেল্প চেয়েছিলাম ওদের খুঁজে বের করতে, আর এখন কিনা আপনারা এসব বলছেন। ফারদিন, সেজন্যই পুরো বিষয়টা আপনাকে জানানো প্রয়োজন মনে করলাম। ইকবাল সাহেব, আমাদের বাচ্চা মেয়েটার ওপর এমনই অনেক ধকল গেছে ইন্সপেক্টর সাহেব। এসব টানাহেচড়ায় ওকে আর জোড়াবেন না। ফারদিন সাহেব, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার এই অনুরোধ আমি রাখতে পারছি না। রাখছি স্যার, ভালো থাকবেন। ইকবাল সাহেব চোখের পানি মুছে সীমান্তের নাম্বারটা খুঁজতে লাগলেন। সবকিছু শুনে তার অসহায়ত্ব যেন কয়েকগুণ বেড়ে গেছে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করতে চাইলেন কিছুটা, তখনই পেছনে থেকে কেউ বলে উঠল, কার সাথে কথা বলছিলে বাবা? ইকবাল সাহেব পেছনে ঘুরে দিলরুবাকে দেখে বেশ ঘাবড়ে গেলেন।
কোনোরকমে অপ্রস্তুত হেসে বললেন, ইকবাল সাহেব, ওই আমাদের এক ক্লায়েন্টের ফোন ছিল। দিলরুবা, তুমি কি কাঁদছিলে বাবা? ইকবাল সাহেব ফুসকিয়ে বলিস মা। কাঁদতে যাব কেন? দিলরুবা, কিন্তু। ইকবাল সাহেব, ওসব তোর মনের ভুল। যাই, ওদিকে অনেক কাজ পড়ে আছে। পারভেজটা যে কোথায় গেল? বলতে বলতে রুমের বাইরে বেরিয়ে গেলেন। ওনার যাওয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল দিলরুবা। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে পারভেজ। বাড়িভর্তি মানুষ থাকলেও এই রুমের এদিকটায় কেউ নেই। রুমের মালকিন আর যে এই মুহূর্তে অনুপস্থিত এটা জেনেই তো এখানে এসেছে সে। এর আগে কখনো এই রুমে তার পদার্পণ হয়নি। আজও মানুষটা থাকলে আসতে পারত না পারভেজ। কোনো অসৎ উদ্দেশ্যে নয়, বরং দূরবর্তী মিষ্টি ফুলের অস্তিত্ব মেশা এই রুমে এসে নিজের অশান্ত মনকে কিছুটা শান্ত করতে চায় সে। রুমের দরজাটা মৃদু ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করতেই মেলি মিষ্টি একটা আতরের গন্ধ এসে ঠেকল পারভেজের নাকে। সাথে সাথে অন্তরে গভীর শীতলতা অনুভব করল সে। চোখ খুলে যখন চারদিকে দেখল পরিপাটি গুছানো একটা রুম। সবদিকেই রুচিসম্মতভাবে সাজানো দেখে ভালো লাগলো পারভেজের। আশেপাশের সবকিছুতে নজর বুলিয়ে অবশেষে চোখ আটকালো ড্রেসিং টেবিলের সামনে পড়ে থাকা একটা ছোট্ট চুড়ির উপর। রূপোর ছোট্ট চুড়িটার ওপর সাদা পাথরগুলো চকচক করছে। এগিয়ে এসে চুড়িটা হাতের তালুতে নিতেই দেখল সেটা তার তালুর মাঝখানে পড়ে থাকছে। নূরের ছোটখাটো হাতের পরিমাণ মনে করে হেসে উঠল পারভেজ। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো চুড়িটাকে, এতে যে তার প্রেয়সীর স্পর্শ লেগে আছে। পারভেজ যখন নিজের ভাবনায় ডুবে আছে তখনই রুমের বাইরে থেকে ইকবাল সাহেবের কণ্ঠস্বর শুনতে পেল। দ্রুত চুড়িটাকে পকেটে ঢুকিয়ে বাইরে চলে গেল পারভেজ। দীর্ঘক্ষণ ধরে কান্নাকাটি করার ফলে ফর্সা মুখটা লালচে হয়ে উঠেছে। এখনো থেমে থেমে হেঁচকি তুলে চলেছে নূর। এত খারাপ অভিজ্ঞতা তার 17 বছরের জীবনে খুব কমই হয়েছে। অর্থাৎ এবাড়িতে আসার পর থেকেই কিশোরী মন অল্পেই অভিমানী হয়ে উঠল। ব্যাগ থেকে নিজের ডায়েরিটা বের করে আনলো টেবিলের সামনে, এরপর মনের কষ্টগুলো ভাগাভাগি করে নিতে লাগলো ডায়েরির পাতায়। কুরাইশি সাহেবের চেম্বারে বসে আছে সীমান্ত। চোখে মুখে বেশ গাম্ভীর্যতা ছড়িয়ে আছে। এদিকে কুরাইশি সাহেবও একই রকম ভাবে কিছু ভেবে চলেছেন। অনেকক্ষণ চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন তিনি। कुरैशी साहिब, आई थिंक बिफोर एनी जजमेंट तुम्हें और तहकीकात करना चाहिए इस मामले में। एक काम करो, तुम एक डॉक्यूमेंट फाइल बना के मुझे दो। सीमांत, ओके सर। कुरैशी हूँ, फारदीन शेख को तुम्हें अपने साथ रखना होगा बेटे। और হুঁশিয়ার রেহো না। ফারদিনের কথাগুলো সবই সীমান্ত ওনাকে বলেছেন, আর সব শুনেই পরবর্তী পদক্ষেপ জানিয়ে দিলেন তিনি। কিন্তু শেষের কথাটা ভালো লাগলো না সীমান্তের, তবে মুখে তা বোঝা গেল না। কেবল বলল, সীমান্ত, দেন আই হ্যাভ টু গো টু কলকাতা স্যার। কুরাইশি সাহেব হুম বলে সম্মতি জানাতেই সীমান্ত স্যালুট জানিয়ে বেরিয়ে এলো রুমের বাইরে। ঘড়িতে সময় রাত 1:13। সীমান্ত কোয়ার্টারের ছোট্ট ব্যালকনিতে বসে চাঁদের দিকে তাকিয়ে একমনে ভেবে চলেছে কিছু। গভীরভাবে হিসেব মিলিয়ে চলেছে সবকিছুর। এরপর হঠাৎ কিছু মনে পড়ায় দ্রুত রুম থেকে ফোনটা এনে ডায়াল করলো আয়ুষের নম্বরে। সারাদিনের ক্লান্তিতে আয়ুষ তখন ঘুমে কাঁদা। হঠাৎ ফোনের শব্দে ধরফর করে উঠে বসল, তারপর স্ক্রিনের নামটা দেখে বিরক্তিতে চ শব্দ বের হলো মুখ থেকে। অতঃপর, আয়ুষ, এই শালা, রাত দুপুরে কল করছিস কেন? সারাদিন জ্বালিয়েও পেট ভরে না। আমি কি তোর বউ নাকি এত রাতে কল দিস? সীমান্ত, বিহেভ আয়ুষ, ডোন্ট ফরগেট আই এম ইউর সিনিয়র। আয়ুষ, আরে রাখো তোর সিনিয়র। রাত 1টার সময় কিসের সিনিয়র তুই? সীমান্ত, বাজে না বকে আমার কথাটা শোন। তোকে যেই পেনড্রিভটা দিয়েছিলাম মনে আছে? আয়ুষ, কিসের পেন? 1 মিনিট, নূরের ভাইয়ের লাগেজে ছিল, ওটার কথা বলছিস? সীমান্ত, হুম। ওটা সহ বাকি ফাইলটা কাল সকালে আমার চাই। সকালে মানে সকালেই। ঠিক সকাল 7টায়, ইজ দ্যাট ক্লিয়ার? আয়ুষ, ইয়েস স্যার। এখন রাখতো ভাই, ঘুমোতে দে। সীমান্ত কল কেটে দিল। তবে ঘুম ভেঙ্গে যাওয়াই উল্টো দিকে ঘুরে মাথায় আরেকটা বালিশ চেপে ধরল আয়ুষ। অবচেতন মনে ভাবল, এমন কি আছে ওই পেনড্রাইভে যে সীমান্ত এত জোর দিয়ে বলছে। কৌতূহল বশত উঠে গিয়ে নিজের ল্যাপটপ আর পেনড্রাইভটা নিয়ে বসল সে।
এরপর কানেক্ট করে প্রথমে বেশ কিছু ফোল্ডারে হাবিজাবি ফাইল ঘাঁটতে ঘাঁটতে অবশেষে একটা ফোল্ডারে এসে থামল আয়ুষ। মানুষের মন বড্ড কৌতূহল প্রবণ, কোনো কিছু শুরু করলে শেষ না হওয়া অবধি ভালো লাগে না। আয়ুষও তার ব্যতিক্রম নয়। এবারে পার্সোনাল ফোল্ডার দেখে কৌতূহল দমাতে না পেরে সেটাও খুলে দেখতে লাগলো আয়ুষ। তখনই স্ক্রিনে ভেসে এলো ১৯ বছরের এক পরিস্ফুটিত পুষ্পের ন্যায় হাস্যোজ্জ্বল তরুণীরা মুখ, যাকে দেখে এই রাতের আধারে তার ২৭ বছরের জীবনে প্রথমবারের মতো হৃদস্পন্দন থমকালো। মস্তিষ্ক চালনা বন্ধ হয়ে এলো, চোখে মুখে অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে পড়ল, নিঃশ্বাসের বেগ দ্রুত হচ্ছে ধীরে ধীরে, এক অপার্থিব অনুভূতি গ্রাস করে নিল আয়ুষের সমস্ত সত্তা। ঘড়িতে সময় সকাল ৭টা বেজে ১৭ মিনিট। সকালের মর্নিং ওয়াক শেষে রায়চৌধুরী নিবাসের গেটে এসে দাঁড়ালো সায়না। দেখল গেটের ওপারে প্রায় ২৪-২৫ বছরের এক রোগাপাতলা যুবক চেয়ারে বসে ঢুলছে। সকালে যাওয়ার সময় ও গেটে কাউকে না পেয়ে নিজেকেই গেট খুলতে হয়েছে। আবার এখন এই দৃশ্য দেখে সায়নার মেজাজ তিরিক্ষি হয়ে উঠল। চোখ মুখ কুঁচকে বলে উঠল, সায়না, হেই ইউ, গেট খোলো ইডিওট। সায়নার হুড়মুড়িয়ে উঠে গেট খুলে দিল ছেলেটা। তারপর সায়নার পা থেকে মাথা অবধি জরিপ করতে লাগলো। একটা স্লিভলেস হোয়াইট টি শার্ট আর ছোট্ট প্যান্টের সাথে পায়ে স্নিকার পরে আছে সায়না। চুলগুলো ওপরে বাঁধা। এতক্ষণ হাঁটার ফলে ফর্সা মুখটা বেশ ঘর্মাক্ত হয়ে উঠেছে। ছেলেটা একদৃষ্টিতে তাকিয়ে আছে তার টি শার্টের ভেতরে উত্থিত বুকের দিকে। এই দৃষ্টির মানে জানে সায়না। নিজের লাস্ট সময়ই শরীরটা নিয়ে সে বেশ গর্ববোধ করে। তাই সেসব পাত্তা না দিয়ে বেশ অবজ্ঞা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, সায়না, তোমাকে তো আগে দেখিনি। কে তুমি? অমনি ছেলেটা কালো দাঁতে হেসে বলল, ছেলেটা, আমি রমেশ ম্যাডাম। রামদয়াল আমার কাকা হয় ম্যাডাম। কাকার হেব্বি অসুখ কিনা, তাই আমি কটা দিন আসব। বড় কর্তাকে বলা আছে ম্যাডাম। সায়না, সকালে কোথায় ছিলে? গেটে দেখিনি কেন? রমেশ, ছড়ি ম্যাডাম। অভ্যেস নেই তো তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর হবে না ম্যাডাম। নিজের সবটুকু সভ্য ভাষার প্রয়োগ করে কথাগুলো বলল রমেশ। সায়না আর কিছু না বলে ভেতরে চলে গেল। পেছনে থেকে ওর নিতম্বের গতিবিধি আর নগ্ন পায়ের দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে রইল রমেশ। বিস্তৃত মাঠের চারপাশে তরুণ যুবকেরা শারীরিক কসরতে ব্যস্ত। কেউ কেউ আবার ফাঁকে ফাঁকে আলাপচারিতাও সেরে নিচ্ছে। সারাদিন কঠিন নিয়মের মধ্যে থেকে চলে নানাবিধ প্রশিক্ষণ। মাঠের একপাশে আড়াআড়ি, অপর নিচ করে দুদিকে বেশ শক্ত করে বাঁধা দড়ির ওপর রোপ ক্লাইম্বিং করছে বেশ কিছু তরুণ। বাকি ৪-৫ জন দাঁড়িয়ে আছে তাদের নামার অপেক্ষায়। তাদের মধ্যেখানে আয়ুষ হাতে ডেইলি চার্ট লিস্ট নিয়ে ঝটপট লিখে চলেছে। তবে অন্য দিনের তুলনায় আজ আয়ুষের মনোভাব বেশ চনমনে। যদিও ক্যান্ডিডেটরা জানে তাদের আয়ুষ সারের খোশমেজাজ সম্পর্কে, তবে আজকের বিষয়টা কিঞ্চিত আলাদা বলেই নিচু স্বরে ফিসফিস করে সেই আলোচনায় করছে সকলে। মিনিট ২০ পর সব টাস্ক শেষ করে আয়ুষ সকলের উদ্দেশ্যে বলল, आयुष, ओके एवरीवन, आप सबके आज का मॉर्निंग शिफ्ट ट्रेनिंग खत्म हुआ। अब आप लोग ब्रेकफास्ट के लिए ক্যান্টিন में जा सकते हैं। অনেকেই ক্লান্ত শরীরে ফিরে যেতে লাগলো তাদের বরাদ্দকৃত হোস্টেল রুমের দিকে। এদিকে আয়ুষ নিজেও নিজের রুমের দিকে যেতে যেতে মনে পড়ল গতকাল রাতের কথাগুলো। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই মায়াবী মুখের প্রতিচ্ছবি। আবার চোখ খুলে ফেললেই হারিয়ে যাচ্ছে। কি এক বিস্ময় সংকটে পড়েছে আয়ুষ। রুমে এসে ইউনিফর্ম পরেই নিজের সিঙ্গেল বিছানায় শুয়ে পড়ল আয়ুষ। তারপর পকেট থেকে ফোনটা বের করে গ্যালারিতে গিয়ে সেই কাঙ্ক্ষিত জগতে প্রবেশ করল। একের পর এক ছবিতে স্লাইড করতেই দিলরুবার নানা ভঙ্গির ছবি স্ক্রিনে ফুটে উঠছে। কখনো গাল ফুলিয়ে বসে থাকা অবস্থায় তো কখনো খিলখিলিয়ে হাস্যরত অবস্থায়। অবশেষে একটা ছবিতে এসে থামল আয়ুষের হাতটা। কিছু একটা ভেবে আয়ুষ জুম করে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো শেবালিশের উপর গভীরভাবে ঘুমিয়ে আছে মেয়েটা। খোলা চুলগুলো ছড়িয়ে আছে তার কপালে, গালে, গলার আশেপাশে। কাজলের কিছুটা ছড়িয়ে গেছে চোখের ধারে, নিচের ঠোঁটে কোণে ছড়ানো লিপস্টিকের ওপর হালকা ফোলা ভাব। ঘুমন্ত মুখে যেন পরিতৃপ্তির ছাপ লেপ্টে রয়েছে। এরকম তো তখন হয় যখন কেউ কাউকে গভীর আদরে হঠাৎ বুকের ভেতর ধক করে উঠল আয়ুষের। মস্তিষ্কে এসে ঘুরতে লাগলো একটাই প্রশ্ন, মেয়েটা কি তাহলে বিবাহিতা? এদিকটা তো সে কাল রাতে ভেবে দেখেনি।
এবার যেন একটু একটু করে সচল হতে লাগলো আয়ুষের বোধশক্তি। এহসান আব্দুল্লাহ নিশ্চয় এমনি এমনি মেয়েটির ছবি নিজের কাছে রাখেনি। কোনো গভীর সম্পর্ক না থাকলে এত যত্ন করে রাখার মানেই হয় না। কিন্তু তাহলে তো নিজের সদ্য পরিস্ফুটিত ভালো লাগার গল্পের এত তাড়াতাড়ি ইতি টানতে হবে। তখনই আয়ুষের আরেক মন যেন তাকে সান্ত্বনার হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, মৃত এহসান আব্দুল্লাহ নিশ্চয় তার প্রেমে বাধা হতে আসবে না। কথাটা মনে হতেই আয়ুষের চোখে মুখে 500 ভোল্টেজের এলইডি লাইট জ্বলে উঠল। খুশিতে নিজেই নিজেকে বলল, আমি অবশ্যই তাকে মেনে নিব। বিধবা হলেও এমনকি সকল অবস্থায়। ড্রেসিং টেবিলের সামনে নিজের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে চলেছে অনামিকা। এদিকে বিছানায় হাঁটু মুড়ে বসে বুকের উপর দুহাত গুজে ওর দিকে মুখ কালো করে তাকিয়ে আছে সারা। আয়নায় সারার প্রতিবিম্ব দেখে লিপস্টিকটা সরিয়ে রেখে পেছনে ঘুরল অনু। তারপর আহ্লাদি সুরে বলল, অনু, এখনো গাল ফুলিয়ে থাকবি বাবু। এবার তো আমারই কান্না পেয়ে যাবে সারু। তখন সব মেকআপ নষ্ট হয়ে যাবে তাই না? ওর কথায় গলল না সারা। একইভাবে বলে উঠল, সারা, বছরের কটা দিন মাত্র থাকিস বলতো? সেই তো গিয়ে ওখানকার বান্ধবীদের পেয়ে আমাকে ভুলে যাবি। কল করতেও মনে থাকবে না। ওর বলার ধরনে মনে হলো ছোট বাচ্চা নিজের খেলনা ধরে রাখার জেদ করছে। অনু এগিয়ে এসে সারার গলা জড়িয়ে ধরে বলল, অনু, রাগ করিস না সোনা, কি করব বল। ওদিকে দাভাই কেমন হুট করে চলে গেল। এখন নিশ্চয়ই একা থাকতে প্রবলেম হচ্ছে। তাছাড়া পাপার বিজনেস, আমার কলেজ সবই তো শুরু হয়ে যাবে তাই না? তুই আমার বোন না হলে তোকে আমার দাভাইয়ের সাথে বিয়ে দিয়ে নিজের কাছে রেখে দিতাম, বলেই হাসতে লাগলো। কিন্তু ওর হাসির সাথে তাল মেলাতে পারল না সারা। অদ্ভুত একটা ভোঁতা অনুভূতি এসে মনের ভেতর চলতে শুরু করলো। সারাকে চুপ থাকতে দেখে অনু অবাক হয়ে বলল, অনু, আর রাগ করে থাকিস না তো। আমি এবার থেকে রেগুলার ফোন করব। সারা, থুম। অনু উঠে গিয়ে নিজের ব্যাগ গোছানো শুরু করতেই সারা দোনামোনা করে বলে উঠল, সারা, বলছি অনু, তোর দার নাম্বারটা একটু দে তো। ওর কথায় হাত দুটো থামিয়ে অবাক হয়ে তাকালো অনু। অনেকটা ব্যাখ্যা করার ভঙ্গিতে সারা বলল, সারা, না মানে এখন তো আয়ান্দা ডাক্তার তাই না? কখন প্রয়োজন পড়ে তাই আর কি। অনু, সিরিয়াসলি সারা, দার নাম্বার তোর কাছে নেই? তুই সত্যি পারিস? ও আচ্ছা নে। সারা দ্রুত নম্বরটা নোট করে নিল। মনে মনে ভাবল আয়ানের সাথে বিয়ের বিষয়টা নিয়ে ক্লিয়ার করে কথা বলা দরকার। এদিকে অনুর ব্যাগ গোছানো শেষ করে দুজনে নিচে এসে দেখল ততক্ষণে ড্রয়িং রুমে সকলের কান্নার ধুম পড়ে গেছে। ননিবালা দেবী মেয়েকে জড়িয়ে ধরে বিলাপ করে চলেছেন। শর্মিলী দেবী, শৈখিনী দেবীদের চোখেও পানি, দেবলীনা দেবী মন খারাপ করে দাঁড়িয়ে আছে। স্বামীরার মুখটা কাদো কাদো হলেও সিমি যেন বহু কষ্টে হাসি আটকে রেখেছে। এদিকে এত ইমোশনাল দৃশ্য সহ্য হলো না সারার। ননিবালা দেবীর মেলোড্রামা দেখে বিরক্ত হয়ে বলল, সারা, এসব কি শুরু করেছো তোমরা? পিউমনি তো আবার আসবে নাকি? এত মরা কান্নার কি আছে? ননিবালা দেবী, তুই বুঝবি না ছেমরি। মায়ের মা হইলে বুঝতি। অনিমেষ বাবু, ও তো ঠিক কথায় বলেছে মা। আর কতক্ষণ কাঁদবে বলতো? এখন বরং একটু জিরিয়ে নাও। তারপর আবার শুরু করো। এবার কাঁদতে কাঁদতে হেসে ফেলল সকলে। ননিবালা দেবী কটমট করে ছোট ছেলের দিকে তাকালেন। মোহিত বাবু, আপ লোগ টেনশন মাতো লিজিয়ে, আমি ফের ছুট্টি মে ওকে এখানে ভেজ দুঙ্গা। কুছদিন থেকে যাবে। সমরেশ বাবু, আমার বোনটার খেয়াল রেখো মোহিত। অমরেশ বাবু, তুমি আছো বলেই তো আমাদের ভরসা মোহিত। আবার এসো। মোহিত বাবু, জারুর ভাই সাহাব। হাম পুরা খেয়াল রাখবে। প্রতিমা দেবী এসে অনুর মাথায় হাত বুলিয়ে বললেন, প্রতিমা দেবী, সাবধানে যাস মা। আর ছুটি পেলেট আমাদের এখানে চলে আসবি। অনু, সে আর বলতে। একদম দৌড়ে চলে আসবো। এখন পাটা বাড়াও তো ঝটপট প্রণামটা সেরে ফেলি। শর্মিলী দেবী, প্রণাম করতে হবে না অনু। আমরা এমনিই তোদের আশীর্বাদ করি। অন্তরা দেবী, সাবধানে থেকো মা। বড়দি, বড় বৌদি, মেজ বৌদি, দাদা এলাম। ভালো থেকো সবাই। ওনারা বেরিয়ে যেতেই সারা নিজের ব্যাগ নিয়ে নিচে নেমে এলো। শর্মিলী দেবী, কোথায় যাচ্ছিস সারা? সারা, কলেজে ক্লাস আছে মা। প্রতিমা দেবী, সাবধানে যা। শেষের কথাটা শুনতে পেল না সারা। তার আগেই বেরিয়ে গেল বাইরে গ্যারেজের দিকে।
চেয়ারে বসে পা দুটো ডেস্কের উপর তুলে হেলান দিয়ে চোখ বুজে আপন মনে কিছু ভেবে চলেছে জয়কৃষ্ণ গোপী। পাশের চেয়ারে বসে আরামসে কান চুলকোচ্ছেন তার বামহাত কম ক্রাইম পার্টনার রতনলাল পাণ্ডে। তখনই বিপ বিপ করে জয়কৃষ্ণ বাবুর ফোনের মেসেজ টোন বেজে উঠল। সাথে সাথে ধপ করে উঠে ফোনটা দেখলেন তিনি। এরপর চোখে মুখে ফুটে উঠল ভয়ানক কুটিল হাসি। পাণ্ডে জি নিজের টেকো মাথায় হাত বুলিয়ে বললেন, রতনলাল पांडे क्या हुआ सर? जयकृष्ण गोपी, आज का काम हो गया पांडे। हा हा हा। रतनलाल, साच पूरे कुड़ी, सब राम जी का दया। भारना सिद्दीकी, जयकृष्ण गोपी, शशोश नाम लेना गुनाह है पांडे। पांडे जी, बिल्कुल सर, हमें कुछ नहीं मालूम। हा हा। जयकृष्ण गोपी, हा हा। पांडे, लेकिन सर, वो रॉय सर। অমনি হাসি বন্ধ হয়ে গেল গোপী সাহেবের। চোখে মুখে স্পষ্ট বিরক্তি ফুটিয়ে চাপড়ে বললেন, গোপী, ऊंच का नाम मात्र, बहुत ऑनेस्ट बनता है साले हरामजादे। पांडे, फिर भी होशियार रहना होगा हमें। गोपी, हम अकेले है क्या? पूरे देश में छाए है हमारे जैसे लोग, और वो एम सिद्दीकी एक इमारत है, जिससे टकराएगा वो चूर चूर हो जाएगा। हा हा हा। পান্ডে নিজেও এবার গোপী সাহেবের হাসির সাথে তাল মেলাতে লাগলো। সীমান্তের কোয়ার্টারের সামনে এসে বেল বাজালো আয়ুষ। মিনিট খানেক পরেই দরজা খুলে আবার ভেতরে চলে গেল সীমান্ত। আয়ুষ এক কোণে দাঁড়িয়ে অপরাধীর মতো বলল, আয়ুষ, আসলে স্যামি, আমি। সীমান্ত ওর দিকে না তাকিয়েই ব্যাগ গুছাতে গুছাতে বলল, সীমান্ত, তোকে কখন আসতে বলেছিলাম আমি? আয়ুষ, 15 মিনিটই তো লেট হয়েছি মাত্র। এত ক্ষেপে যাওয়ার কি আছে বাল? সীমান্ত, দে। আয়ুষ সীমান্তের হাতে পেনড্রিভটা তুলে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকলো। সীমান্ত সেটা ল্যাপটপে কানেক্ট করে একে একে ফাইলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর ল্যাপটপে চোখ রেখেই বলল, সীমান্ত, ব্লাস করছিস কেন? আয়ুষ, আমি ব্লাস করছি? কই না তো উমতা, ব্যাগ গোছানো। কোথাও যাবি নাকি? সীমান্ত বুঝলো আয়ুষ কথাটা এড়িয়ে যেতে চাচ্ছে, তাই আর কিছু জিজ্ঞাসা করল না। সীমান্ত, আমি একদিনের জন্য বাড়ি যাচ্ছি। আয়ুষ অবাক হয়ে গিয়ে সোফায় সীমান্তের পাশে বসে বলল, আয়ুষ, কেন? আমাকে তো কিছু বলিসনি। আমার তো ব্যাগ গোছানো বাকি তাহলে। সীমান্ত, আমি বলেছি আমি একাই যাচ্ছি ইডিয়ট, তুই না। অমনি চুপ সে গেল আয়ুষের মুখটা। ভেবেছিল বাড়ি গিয়ে নূরের কাছে মেয়েটার বিষয়ে জানতে চাইবে। কোনোরকম নীরস ভঙ্গিতে বলল, আয়ুষ, হঠাৎ বাড়ি যাচ্ছিস? সব ঠিকঠাক তো? সীমান্ত কিছু বলার আগেই টেবিলের ওপর ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে যা শুনল তাতে চোখমুখে বেশ অস্থিরতা প্রকাশ পাচ্ছে। আয়ুষ উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, আয়ুষ, কি হয়েছে স্যামি? কোনো সমস্যা? সীমান্ত, এসকেটি বস্তিতে আগুন লেগেছে। আয়ুষ, কি বলছিস? সীমান্ত, আমাকে যেতে হবে আয়ুষ। স্যার স্পেশালি আমাকে যেতে বলেছেন। আয়ুষ, তাহলে বাড়ি যাবি না? সীমান্ত সেই কথার উত্তর না দিয়ে দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে গেল। দুপুরের কড়া রোদে ঝিমিয়ে পড়েছে গাছের পাতাগুলো। উত্তপ্ত হয়ে উঠেছে জলাশয়ের পানি। রায়চৌধুরী নিবাসের সামনের রাস্তাটা একেবারে জনশূন্য। চারিদিকে চোখ বুলিয়ে রমেশ ক্লান্ত হয়ে চেয়ারে বসে ঢুলতে ঢুলতে চোখ গেল দূরের চিলেকোঠার বন্ধ দরজার দিকে। বাড়ির কাউকে সারাদিনে এদিকে তেমন আসতে দেখেনি সে। ভাবল কাজের লোকেদের থাকার জায়গা এটা। এরপর বারান্দায় টাঙানো আকাশী ওড়নাটা দেখে কৌতূহলী হয়ে গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেল রমেশ। আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে ওড়নাটা উল্টে পাল্টে ভেতরে কোনো গোপন পোশাক আছে কিনা তা পরখ করে কিছু না পেয়ে বেশ হতাশ হলো। অতঃপর ওড়নাটা মুষ্টিবদ্ধ করে নাকের কাছে টেনে মেলি সুবাস অনুভব করতে লাগলো সে। দূরের ব্যালকনি থেকে এই দৃশ্যটা দেখল সায়না। সাথে সাথে তার মস্তিষ্কে এক বিকৃত পরিকল্পনা ভেসে উঠল। আগুনের কালো লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে আছে পুরো এলাকা। দুপুরের কড়া রোদের প্রকোপের সাথে কালো ধোঁয়ায় ভরে উঠেছে চারপাশ। বস্তির ছোট ছোট টিনের খুপড়ি ঘরগুলো এখন প্রায় তছনছ হয়ে গেছে। তার ভেতর থেকেই ভেসে আসছে আতঙ্কিত, ভয়ার্ত, দগ্ধ মানুষের বাঁচার আকুতি। সীমান্তের নিজস্ব ইউনিট ছাড়াও পার্শ্ববর্তী দুটি ফায়ার স্টেশন থেকে পর্যাপ্ত লোক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নিয়োজিত আছে।
তবে অপরিকল্পিত বসতি, অনিরাপদ গ্যাসের পাইপলাইন, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় সরু ঘিঞ্জি এসব গলির ভেতর থেকে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে সবাইকে। অবশেষে প্রায় 3.5 ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে সীমান্ত ও তার টিম। এরই মধ্যে এসে উপস্থিত হয়েছে প্রেস মিডিয়া সহ অসংখ্য স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ। সীমান্ত নিজের ক্লান্ত শরীরটা নিয়ে গিয়ে বসল একটা শুকনো কাঠের গুঁড়ির ওপর। মাথার হেলমেটটা খুলে বেশ জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে একটু সুস্থির হতে চেষ্টা করল। এমন সময় তার মুখের সামনে একটা পানির বোতল বাড়িয়ে দিল কেউ। সীমান্ত চোখ তুলে তাকাতেই দেখল ফারদিন তার সামনে দাঁড়িয়ে আছে। যদিও এর আগে কাজের মধ্যে কয়েকবার দেখেছে তাকে, কিন্তু এখন এমন ব্যবহারে কিছুটা অবাক হয়েই বলল, সীমান্ত, আপনি? ফারদিন ওর কথার উত্তর না দিয়ে পাশে বসতে বসতেই বোতলটা আরেকটু বাড়িয়ে দিল। সীমান্ত এবার চুপচাপ বোতলটা খুলে বেশ খানিকটা পানি খেয়ে চোখে মুখে জলের ঝাপটা দিল। ফর্সা মুখটা এখনো বেশ লালচে হয়ে আছে, তবে ওকে আগের থেকে এখন কিছুটা স্বস্তি অনুভব করতে দেখে এবার ফারদিন মুখ খুলল। ফারদিন, আপনি এত ফাস্ট, তাহলে আপনার ডিপার্টমেন্ট এত স্লো কেন অফিসার? সীমান্ত ফারদিনের সূক্ষ্ম খোঁচাটা বুঝে তাকালো কিছুটা দূরের ধ্বংসস্তূপের দিকে। পুরো এরিয়াটা হলুদ রঙের বাধা ডু নট ক্রস টেপ দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ। তারই একপাশে কিছুটা উঁচু ডিপির ওপর দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে নিজের গুণকীর্তন করে চলেছেন জয়কৃষ্ণ গোপী। সাংবাদিকদের দল তাকে একের পর এক প্রশ্ন করলে তিনি সগর্বে তার উত্তর দিচ্ছেন। পাশে আরও কিছু খাকি উর্দিধারী কয়েকজন কর্মকর্তার উপস্থিতিও বিদ্যমান। চোখ সরিয়ে নিল সীমান্ত। তারপর ফারদিনের উদ্দেশ্যে বলল, সীমান্ত, দু একটা নমুনা সবখানেই আছে ইন্সপেক্টর। কিন্তু আপনি যাচ্ছেন না কেন? আফটারঅল এরিয়াটা আপনার থানার আন্ডারে। ফারদিন এবার বেশ প্রশস্ত হেসে বলে উঠল, ফারদিন, আমি গেলে যে ওদের ক্রেডিটের ভাগিদার বেড়ে যাবে অফিসার। আমি বরং এখানেই ঠিক আছি। সীমান্ত, তা হঠাৎ আমার কাছে? ফারদিন, বলতে পারেন আপনাকে কোম্পানি দিতে। তাছাড়াও আপনাকে কিছু ইনফরমেশন দেওয়ার আছে এহসান আব্দুল্লাহের কেসের ব্যাপারে। সীমান্ত, বলুন। ফারদিন, সেদিনের স্পট থেকে আমরা 4টে ফোন উদ্ধার করতে পেরেছি, এবং কেসটা আমি দ্রুতই কোর্টে পেশ করছি। তাই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মিস রুকাইয়া বিনতে নূরজাহানকে যে একবার থানায় আসতে হচ্ছে অফিসার। সীমান্তের মুখটা এবার কিছুটা গম্ভীর হয়ে উঠল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, সীমান্ত, আপনার কি মনে হয় না যে অপরাধী ক্রাইম করার আগে নিজেকে সেফ রাখতে চাইতো? নাকি কেউ নিজের পরিবারকে বিপন্ন করে দূরদেশে এসে লাশ হতে চাইবে? ফারদিন, ওই দেখুন অফিসার, আপনি মিছিমিছি আমার ওপর চড়ছেন। আমি তো বলছি না এহসান আব্দুল্লাহই অপরাধী, কিন্তু ওনার মৃত্যুর সাথে সেদিনের ঘটনার যে যোগাযোগ আছে তা তো অস্বীকার করতে পারি না। এমন হতে পারে তিনি ভিকটিম, আবার এমনও হতে পারে তিনিই কালপ্রিট, নিজেকে উৎসর্গ করে গেছেন বা এমন কিছু। সবই হতে পারে, তবে আমি শুধু ওনাকে সাসপেক্ট হিসেবেই ধরছি অফিসার। সীমান্ত অনেকটা থমথমে গলায় বলল, সীমান্ত, বেশ, আমি ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করছি। কিন্তু ডক্টর বলেছেন ওনার মানসিক অবস্থা। ফারদিন, আপনি নিশ্চিত থাকুন অফিসার, এটা কেবলই একটা ফর্মাল ইনকোয়ারি। সীমান্ত আর কিছু না বলে উঠে চলে যেতেই ওর যাওয়ার দিকে তাকিয়ে হালকা হাসি ফুটে উঠল ফারদিনের ঠোঁটের কোণে। কলেজের ক্যান্টিনে পাশাপাশি বসে আছে জোনাকি, সারা। একটানা ক্লাস শেষে মাত্রই এসে বসেছে। অমনি জোনাকি সারার দিকে উদ্গ্রীব হয়ে বলল, জোনাকি, এই সারা, কালকের খবরের কাগজ দেখে তো আমি মানে তোর আয়ান্দার যে এত ব্রিলিয়ান্ট তা তো জানতাম না রে। তা তুই নিউজটা আমাকে ফোন করে একবার জানালি না কেন বলতো? সারা নিজের ভেজিটেবল বার্গারে কামড় বসিয়ে জোনাকির উদ্দেশ্যে বলল, সারা, তোকে আলাদা করে জানানোর কি আছে বুঝলাম না তো। জোনাকি, বারে আগে জানলে আমি একটু উইশ করতে পারতাম না? তুই তো সেদিন নম্বরটাই দিলি না। সারা, সে তো এখনো করতে পারিস, কিন্তু তোর এত কংগ্রাচুলেট করা লাগবে কেন? জোনাকি, সে তুই বুঝবি না। আমি দেখতে চাই এই ডক্টর মেয়েদের সাথে প্রেম প্রেম করে কিনা। বলেই খপ করে টেবিলের উপর থেকে সারার ফোনটা তুলে নিল। আজ আর বাধা দিল না সারা। তার অবচেতন মনও জানতে চাইছে আয়ানের সত্যি কারো সাথে সম্পর্ক আছে কিনা। কেন জানতে ইচ্ছে করছে নিজেও জানে না সারা।
মেডিকেল কলেজের অডিটোরিয়ামে বন্ধুবান্ধব সহ বেশ কিছু জুনিয়রদের সাথে বসে আছে আয়ান। রেজাল্ট প্রকাশের জন্য মূলত সবার একত্রিত হওয়া। সকলের আলোচনার মধ্যমণি হয়ে উঠেছে আজ সে। যদিও আনুষ্ঠানিক সম্মাননা প্রদানে এখনো কিছুদিন দেরি আছে, তবে সকলের আবদার তারপরই একটা জাঁকজমক উদযাপন চাই। একজন ইন্টার্ন জুনিয়র আয়ানকে বলল, জুনিয়র, ডিয়ার সিনিয়র ब्रदरहुड, स्पेशली आयन ब्रो आपके ओनर में हमें एक ग्रैंड सेलिब्रेशन चाहिए। আরেকজন, একদম সেহি বাত, পার্টি তো বানতি হ্যায়। আয়ানের বন্ধুরা সবাই এক কথায় রাজি হয়ে গেল। আয়ান নিজেও স্বভাবসুলভ হালকা হেসে মাথা উপর নিচ করে বলল, আয়ান, শিওর। এমন সময় একজন সহকারী এসে জানালো যে আয়ানকে তার স্যার ডাকছেন। আয়ান সবার থেকে বিদায় নিয়ে ডক্টর রামাকান্ত সুব্রমণিয়ামের চেম্বারের দিকে এগিয়ে গেল। চেম্বারের সামনে এসে বন্ধ দরজাটা খুলে মুখ বাড়িয়ে বলল, আয়ান, মে আই কাম ইন স্যার? ওর কথায় চোখ তুলে তাকিয়ে আয়ানকে দেখে একগাল হেসে অনুমতি দিলেন সুব্রমণিয়াম বাবু। রামাকান্ত বাবু, আরে আয়ান বেটা। আয়ান এসে একপাশের চেয়ারে বসতেই সুব্রমণিয়াম বাবু নিজের হাসিটা বজায় রেখে বললেন, रामाकांत बाबू, शो फॉर्म नाउ यू हैव बिकम डॉक्टर आयन, मुझे पता था तुम ऐसा ही कुछ करोगी। आई एम प्राउड ऑफ यू माई बॉय। आयन, इट शॉल योर ब्लेसिंग, आज मैं जो भी हूँ आपके लिए ही हूँ। রামাকান্ত, আচ্ছা শুনো, আই হ্যাভ এন অফার ফর ইউ। বলেই একটা কাগজ এগিয়ে দিলেন তিনি। সেটা দেখে আয়ান অবাক হয়ে তাকাতেই তিনি হাসি মুখে বললেন, রামাকান্ত, হোয়াই ডোন্ট ইউ জয়েন আওয়ার হসপিটাল? আওয়ার হসপিটাল রিয়েলি নিড ইউ। খুশিতে আয়ানের চোখে পানি চলে এসেছে। কয়েক মিনিট চুপ থেকে নিজেকে সামলে কিছু বলার জন্য মুখ খোলার আগেই সশব্দে তার ফোনটা বেজে উঠল। আয়ান ফোনটা না দেখেই কেটে দিয়ে স্যারের উদ্দেশ্যে বলল, আয়ান, স্যার আই। আবারও ফোনটা বেজে উঠলে আয়ান বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। রামাকান্ত বাবু বললেন, রামাকান্ত বাবু, ইটস ওকে, টেক ইউর কল। আয়ান আবার কলটা কেটে বলল, আয়ান, আই হ্যাভ টু ডিসকাস উইথ মাই পেরেন্টস, আই নিড সাম টাইম। রামাকান্ত বাবু, ঠিক হ্যায়, বাট ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন আওয়ার হসপিটাল। আয়ান হালকা হেসে অনুমতি নিয়ে বাইরে বেরিয়ে আসতেই আবারও ফোনটা বেজে উঠল। আয়ান, ইয়েস আয়ান স্পিকিং। আগন্তুক, হেই জুনিয়র ডক্টর, আব তো তুম সিনিয়র ডক্টর বান গে হো। আয়ান ফোনের ওপাশে দেবিকার কণ্ঠ পেতেই বিরক্তিতে দাঁত চেপে ধরল। এই মেয়েটা সব সময় নতুন নতুন ফোন দিয়ে এটে আয়ানকে একেবারে অসহ্য করে ফেলে। আয়ান, কল কিউ কিয়া হ্যায় আপনি? আপনি জানেন, আপনি অনেক বেশি বিরক্তিকর। দেবিকা, कैसे ना कारू फोन डियर? तुम्हारे खुशी तो मेरी खुशी है ना? तुम्हें बहुत सारा मुबारक উইথ মাই লাভ হানি। আয়ান, আমার আপনার লাভ দরকার নেই, মিস দেবিকা, প্লিজ ডোন্ট ইরিটেট মি বলেই ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে হাঁটতে শুরু করলো। এদিকে মিনিট দুয়েক পর আবারও নতুন নম্বর থেকে ফোন এলো আয়ানের নম্বরে। আয়ান, হ্যালো। জোনাকি, হাই হ্যান্ডসাম। আয়ান, সরি, হু ইজ দিস? জোনাকি, সে কি? নিজের ওয়াইফকে চিনতে পারছো না জান? এবার আর নিজের ধৈর্য ধারণ করে রাখতে পারল না আয়ান। দেবিকার মতোই কেউ ভেবে প্রথমে বিরক্ত হলেও এখন ওয়াইফ কথাটা শুনেই সারার সাথে বিক্রমের সেই ঘনিষ্ঠ মুহূর্তের কথাটা মনে হতেই বেশ রেগে গিয়ে বলল, আয়ান, আপনাদের মতো কিছু নির্লজ্জ, বেহায়া মেয়েদের জন্যই ছেলেরা তাদের সম্মান করে না। কিন্তু সবাইকে নিজের মতো মনে করলেও আয়ান আগারওয়াল এত সস্তা নয়, এই কথাটা মাথায় রাখবেন। ফার্দার নিজেকে আমার ওয়াইফ বলার আগে মনে রাখবেন, না আমার কোনো গার্লফ্রেন্ড আছে আর না কোনো স্ত্রী। বলেই খপ করে লাইনটা কেটে দিল। তারপর নিজের গাড়িতে উঠে গেল। এদিকে ফোন কেটে গেলেও বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি জোনাকি। ছোট্ট একটা মজায় যে আয়ান এত রিয়েক্ট করতে পারে জানা ছিল না তার। অবাক কণ্ঠে সারার উদ্দেশ্যে বলল, জোনাকি, কি স্ট্রং ক্যারেক্টার রে ভাই। আর এত পজেসিভ। উফো, আমি তো ভাবতেই পারিনি যে শান্তশিষ্ট চেহারার কেউ এমন রাগী গলায় কথা বলতে পারে। আরও অনেক কিছুই বলে চলেছে জোনাকি। তবে ওর কথায় মনোযোগ নেই সারার। ফোনটা স্পিকারে থাকায় এতক্ষণ সবটাই শুনেছ সে। আয়ানের কথাগুলো শুনে ভালো লাগলেও শেষের কথাটায় অদ্ভুত খারাপ লাগা ঘিরে ধরল তাকে। কেন বলল আয়ান তার কোনো স্ত্রী নেই? আয়ানের এই কথাটুকুই অভিমানে টইটুম্বুর করে তুলল সারার চঞ্চল আবেগী হৃদয়। বিকেলের শেষ সূর্যের আলো এসে পড়েছে জলাশয়ের টলটলে জলের উপর।
স্বচ্ছ পানির ধারা রঙিন মাছেদের বুদবুদে ভরে উঠেছে। সিঁড়ির ধাপগুলো এখনো বেশ উষ্ণ হয়ে আছে। বড় গাছগুলো থেকে কয়েকটা কাঠবিড়ালি ঘাসের উপর নেমে এসেছে। তবে প্রকৃতির এই রূপ মুগ্ধ করতে পারল না সাইনার কুটিল হৃদয়। বরং মনে মনে জঘন্য এক পরিকল্পনা নিয়ে এগিয়ে গেল গেটের একপাশের ছোট্ট সিকিউরিটি রুমের দিকে। বাইরে কাউকে না দেখে সিকিউরিটি রুমের ভেজানো দরজায় এসে ভেতরে উকি দিতেই দেখল ছোট্ট সিঙ্গেল বিছানায় আধশোয়া হয়ে আছে রমেশ। হাতে একটা কমদামি স্ক্রিন ফোন নিয়ে কিছু দেখে চলেছে। অন্য হাতটা তার প্যান্টের ভেতরে, সাথে চোখমুখের এক্সপ্রেশন দেখে রমেশ ঠিক কি দেখছে সেটা বুঝতে বেগ পেতে হয়নি চতুর সায়নাকে। হালকা ক্রূর হেসে দু আঙুলের টোকায় রমেশের দৃষ্টি আকর্ষণ করতে চাইল সে। এদিকে রুমের ভেতর সায়নাকে দেখে তড়িঘড়ি করে ফোনটা পাশে রেখে উঠে দাঁড়ালো রমেশ। তারপর অপ্রস্তুত ভঙ্গিতে বলল, রমেশ, আজ্ঞে ম্যাডাম। কিছু বলবেন? সায়না সে কথার উত্তর না দিয়ে ভেতরে এসে বিছানায় পায়ের উপর পা তুলে বসে রমেশের ফোনটা তুলে উল্টে পাল্টে দেখে মুখ থেকে চোঁচ করে ব্যঙ্গাত্মক শব্দ করে বলল, সায়না, শুধু দেখতেই পারো নাকি কিছু করার ক্ষমতাও আছে? রমেশ অবাক হয়ে বলল, রমেশ, মানে? সায়না, মানে এসব খেলনা দিয়ে নিজেকে ভুলিয়ে রাখতে চাও নাকি সত্যি সত্যি উপভোগ করতে চাও? রমেশ যেন হাতে চাঁদ পেল এমন উৎফুল্ল হয়ে উঠল। এরপর হতাশ হবার অভিনয় করে বলল, রমেশ, আমি চাইলে আর কি হবে ম্যাডাম? কোন মানে মাইয়া আমার কাছে আসবে বলেন? সায়না, যদি আমি ব্যবস্থা করে দিই? রমেশ, কি বলেন ম্যাডাম? কোথায় আপনি আর কোথায়? সায়না, শাট আপ। তোমার মতো লো স্ট্যান্ডার্ড আমার সাথে যায় না। রমেশ, তাইলে কি বলতে চান ম্যাডাম? সায়না এবার নিজের ছোট্ট ব্যাগটা থেকে 10,000 টাকার একটা চেক বের করে রমেশের দিকে বাড়িয়ে দিয়ে হেসে বলল, সায়না, এমন কিছু যাতে তোমার মজা করাও হবে আর ফ্রিতে কিছু ইনকামও হয়ে যায়। রমেশ, কি করতে হবে ম্যাডাম? পায় না, বলছি শোনো। এরপর একে একে নিজের ঘৃণ্য পরিকল্পনা রমেশকে বলতে লাগলো। সব শুনে লোভে কামনায় রমেশের চোখ দুটো চকচক করে উঠল। আকাশের শুভ্র তুলোর মতো মেঘগুলো এখন কিছুটা ম্লান মনে হচ্ছে। যেন এক কোরটা কালি ছড়িয়ে দিয়েছে কেউ মেঘেদের গায়ে। বিমানের জানালা দিয়ে গোধূলির আলো আধারের মাঝে শান্ত মেঘমালার দিকে তাকিয়ে আপনমনে এসবই ভাবছিল সীমান্ত। এত বড় মেজর অপারেশন শেষে ক্লান্ত অবিশ্রান্ত শরীরটাকে নিয়ে আজ আসার কোনো ইচ্ছে ছিল না তার। এমনকি আয়ুষ নিজেও না যাওয়ার জন্য বেশ কয়েকবার বলে কোনো ফল না পেয়ে বিরক্ত হয়ে চলে গেছে। কিন্তু মনের মধ্যে ক্রমশ এক অস্থিরতা সীমান্তকে স্থির হতে দিচ্ছে না। যেন খুব প্রিয় কিছু একটা হারিয়ে ফেলার মতো দমবন্ধকর অনুভূতি চেপে ধরেছে তাকে। এমন অদ্ভুত অনুভূতি হবার কারণ শত খুঁজেও পেল না সীমান্ত। শুধু কোনো এক অমোঘ টানে সীমান্ত যেন এই মেঘলা আকাশকে পাড়ি দিয়ে চলেছে। চলবে। গল্প, বেগম জাহান। লেখনীতে চারুলতা ছদ্মনাম। চতুর্থ পর্ব।